আচ্ছা, আমি আজকে একটু সময়ের আগেই এসেছি। গ্রুপে একটু আগে মেসেজ করেছিলাম যে আমি একটু তাড়াতাড়ি বসবো আজ, কারণ এই পুরো সপ্তাহটাই আমি ব্যস্ত আছি। ওই জন্যে হয়তো একটু মানে ডেট মেনটেন করে আমি বসতে পারছি না। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখন আছে তারা তো ঠিক আছে, যারা নেই তারা ভিডিওটা যেন পরে দেখে নেয় সময় করে। আর আগের দিন বলছিল হেডফোনের সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, তো এটা অন্য হেডফোন নিয়ে বসেছি। যদি এটাতেও ডিস্টার্ব করে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। বেশ, আমাদের যেটা নেক্সট, যেটা আগের দিন যেটা পড়েছিলাম আমরা, সেটা দেখেছিলাম যে প্রিজমের উপাদান, এটা যদি একটা প্রিজম হয় তার উপাদান, সেটাকে ওমেগা দিয়ে প্রকাশ করছিলাম। কিছু টার্ম আমরা এই জায়গা থেকে শিখেছি আগের দিন ডিটেলসে, যে বিচ্ছুরণ ক্ষমতা যেটাকে ওমেগা বলি, তো তার রাশিমালা ছিল মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান। একটা রিলেশন পেয়েছিলাম, কৌণিক বিচ্ছুরণ সমান ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর সমান ওমেগা ইন্টু ডেল্টা, এই টাইপের রিলেশন পেয়েছিলাম। আর দেখেছিলাম যে প্রিজমের লব্ধি বিচ্ছুরণ, বা আমরা চাইছি বিচ্ছুরণ হোক কিন্তু বিচ্যুতি না হোক, ডিসপারশন উইদাউট ডেভিয়েশন বা ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, এই ধরনের জিনিসগুলো আমরা আগের দিন আলোচনা করেছি। এখান থেকে ছোটো ছোটো প্রবলেম দিতে পারে। আর আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে এই চ্যাপ্টার শেষ, এবং চাইছি আমি নতুন চ্যাপ্টার এগোতে, দেখি কতটা বলা যায়। তো সাপোজ আমাদের মেঘের মধ্যে যে বৃষ্টি হওয়ার পরে যে জলকণাগুলো যেগুলো থাকে এরকম, তো সেই জায়গা থেকে কি হয়, সূর্য যখন পশ্চিম আকাশে থাকে বা পূর্ব আকাশে থাকে, তখন যে রে ডায়াগ্রাম যেগুলো রে যায় সেগুলো জেনারেলি আমরা প্যারালেল রশ্মি হিসেবে ধরি। তো এই যে একটা স্ফেরিক্যাল ড্রপলেট, জলবিন্দু, একটা জলকণা, এই জলকণা থেকে রামধনুর সৃষ্টি হয়, রেনবো। রেনবো যে আমাদের সিলেবাসে বিশাল উল্লেখ আছে, পরীক্ষায় খুব আসে তা না, একটাও প্রশ্ন এখান থেকে নাও আসতে পারে, আসেই না বলতে গেলে। তবু আমরা একটু বেসিকটা জানবো, কোনো ম্যাথামেটিক্স ক্যালকুলেশন এখান থেকে করবো না। সেটা হচ্ছে, যদি কোনো আলোক রশ্মিগুচ্ছ এখানে এসে পড়ে, সাদা আলোক রশ্মিগুচ্ছ এই জায়গায় এসে পড়লো, হোয়াইট। এবার কি হলো, এটা যেহেতু স্ফেরিক্যাল ড্রপলেট, তো আমরা এই জায়গায় অভিলম্ব টানতে পারি একটা। তো এটা যদি সাদা আলো এসে পড়ে, তাহলে তার এটা একটা প্রিজমের মতো কাজ করবে। প্রিজমে যেমন আলো ভেঙে যায়, ঠিক সেরকম এখানেও আলো ভেঙে যাবে। তো কী হবে, কিছু আলো এই দিক বরাবর যাবে, রিফ্লেকশন হবে, কিছু আলো অভিলম্বের দিকে সরে আসবে, কারণ এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তো অভিলম্বের দিকে সরে এসে সাপোজ এই জায়গায় এসে পড়লো। তো এইটা যে কালার এটা কোনো একটা কালার, রেড বা ভায়োলেট কিছু একটা। তো অভিলম্বের যে খুব কাছাকাছি আসে তাকে আমরা বলি ভায়োলেট, আর যে একটু দূরে দূরে থাকে তাকে আমরা বলি রেড। তো এরকম নেক্সট ছবিতে দেখাবো সেটা, যে এরকম একটা রশ্মি, এরকম একটা রশ্মি, এরকম দুটো রশ্মি পাওয়া যাবে। দুটো মানে অনেক অনেক রশ্মি আছে এর ভেতরে। তো একটা রেড, এটা হচ্ছে ভায়োলেট, তার মাঝে এরকমভাবে রশ্মি এসে পড়েছে। তো এটা আবার সেন্টার এখানে। তো এই জায়গায় অভিলম্ব আবার ড্র করো, এরকম অভিলম্ব। এই জায়গায় কি হয়, পার্সিয়াল রিফ্লেকশন হয়। কিছু আলো অভিলম্ব থেকে দূরে বেরিয়ে যায় এদিক বরাবর, আর কিছু আলো এই জায়গায় প্রতিফলন হয়, এখানে এসে পড়ে। তো যদি এটা প্রতিফলন হয় এই জায়গায়, তাহলে রশ্মিটা এই জায়গায় এসে পড়বে, এখানে থেকে আবার অভিলম্ব টানো, আবার যদি অভিলম্ব টানি, সব অভিলম্বগুলি কেন্দ্র থেকে সারফেসের উপরে লাইন ড্র করতে হয়। তো সেই অভিলম্ব থেকে এবার কি হবে, ঘন মাধ্যমে থেকে লঘু মাধ্যমে এসে পড়ছে, সুতরাং সে দূরে সরে যাবে, এদিক বরাবর অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে অ্যাঙ্গেলটা, এই যে রশ্মিটা আর এই যে রশ্মিটা, এটা যদি পিছন দিকে আমরা বাড়াই, তাহলে যে অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, যদি এটা রেড আলো বেরিয়ে আসে তাহলে এটা 42 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, আর যদি এটা আমাদের ভায়োলেট হয় তাহলে এটা 40 ডিগ্রি অ্যাঙ্গেল, মোটামুটি একটা এস্টিমেটেড একটা ভ্যালু আমরা পাই। তো কীরকম, যদি এরকম হয় যে এটা সাদা আলো বেরিয়ে এলো, তাহলে এই ছবিটি যদি আমি দেখাই যে সাদা আলো এখানে লাল হলো, ভায়োলেট হলো, তাহলে ভায়োলেটটা কেমন হবে, এটা যদি রেড হয় তাহলে ভায়োলেটটা আরও একটু নিচে আসবে এরকম, তারপরে এও এখানে এই দিক বরাবর যাবে, এখানে এরকম বরাবর পাবে, তারপরে সে ছড়িয়ে যাবে এদিক বরাবর, সেও ছড়িয়ে যাবে নির্দিষ্ট দিক বরাবর।
এখানেও তাই, এখানেও কিছু রশ্মি আবার ফেরত যাবে, এখানেও আবার প্রতিফলন হবে কিছুটা, কিছুটা ওইদিকে কিছুটা এইদিকে, এইভাবে রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এখন আমি যদি এখানে চোখ রাখি, তাহলে এই যে রেড, এটা ভায়োলেট, ভায়োলেট যাচ্ছে এখানে, রেড যাচ্ছে এখানে। তাহলে আমি যদি এই জায়গায় চোখ রাখি, তাহলে আমি রেড আলোকে দেখতে পাবো এখানে। আর এই যে অ্যাঙ্গেলটা রেডের ক্ষেত্রে, এটা হচ্ছে 42 ডিগ্রি, 42 ডিগ্রি। তার মানে আমি হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা দেখবো সেটাও 42 ডিগ্রি। মানে আমার এটা রামধনু, এখানে নিচে লাল, ওপরে ভায়োলেট, এরকম কিছুটা আছে। তো আমি নিচে এইভাবে চোখ রেখেছি, তো এরকম হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা, ভূমির সাথে যেটা, সেটা 42 ডিগ্রি রেডের ক্ষেত্রে, আর ভায়োলেটের ক্ষেত্রে এটা 40 ডিগ্রি। এবার কি হচ্ছে, আমি যখন এখানে চোখ রেখেছি তখন রেডকে আমি দেখতে পাচ্ছি, ভায়োলেট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি ভায়োলেটকে কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এরকম অনেক অনেক ওয়াটার ড্রপলেট আছে, এখানে একটা ওয়াটার ড্রপলেট আছে, এখানে আছে, এখানে আছে, এখানে থেকে, এটা কোনো একটা ওয়াটার ড্রপলেট থেকে প্যারালাল রশ্মি বেরিয়ে এই যে ভায়োলেট যেটা, সেইটা এর চোখে সেই জায়গায় এসে পড়বে। এখানে ভায়োলেটকে দেখতে গেলে তাকে পিছিয়ে আসতে হচ্ছে, কিন্তু এখানে যদি সে বসে থাকে, রেড এসে পড়ছে, ভায়োলেট অন্য একটা ওয়াটার ড্রপলেট থেকে এসে পড়ছে, আর এর মধ্যবর্তী জায়গায় বিভিন্ন কালার খেতে দেখতে হবে এখানে। তো এটা হচ্ছে রামধনু, বিভিন্ন কালার দেখতে পাচ্ছি কেন, কারণ হচ্ছে এরকম প্রতিফলন হচ্ছে, পার্সিয়াল রিফ্লেকশন হচ্ছে এই জায়গায় ওয়াটার ড্রপলেটের মাধ্যমে, আলো রশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু কিছু নিয়মিতভাবেও রিফ্লেকশন হচ্ছে। সব যে তার ইন্টেন্সিটি যে খুব প্রবল সেটা না, কখনো কখনো দুর্বল দেখি আমরা। তো এই জায়গায় যে পার্সিয়াল রিফ্লেকশন হয়, সেই রিফ্লেকশনটা কতটা স্ট্রং, কতটা বেরিয়ে যাচ্ছে, কতটা আসছে, সেটার উপর নির্ভর করবে আলোর ইন্টেন্সিটি কেমন। আর এই যে রশ্মিটা এখান থেকে বেরিয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেল, এটা দ্বিতীয় ক্রমের রামধনু তৈরি করে। এটা প্রথম ক্রমের রামধনু আমরা দেখেছি এরকম একটা রামধনু, আবার এটা একটা রামধনু, আবার তার উপরে আর একটা রামধনু থাকে। এটাকে প্রথম ক্রম রামধনু বলি, এটাকে দ্বিতীয় ক্রম রামধনু বলি, সেকেন্ড অর্ডার রামধনু বলি। এই জায়গা থেকে আবার রিফ্লেকশন হয়ে গিয়ে সেকেন্ড অর্ডার রামধনু তৈরি করে। মানে সেকেন্ড অর্ডার রামধনু যদি ছবি আঁকতে হয় তাহলে কেমন দেখাবো আমরা, তাহলে এরকমভাবে দেখাবো যে নিচের দিক থেকে আলোটা ফেলো, এরকমভাবে ফেললাম, এটা অভিলম্বের দিকে বেঁকে গেল, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে গিয়ে ফেরত এলো। এই যে এইটা, এই ছবিটা, মানে ওয়াটার ড্রপলেট কোন জায়গায় পড়ছে তা তো কেউ বলতে পারে না, বিভিন্ন দিক থেকে পড়ছে। আগের কেসটা কী করেছিলাম, আগের কেসে এইদিকে ফেললাম, এইদিকে ফেললাম, এইদিকে ফেললাম, দিয়ে বেরিয়ে এলো। এটা প্রথম ক্রম রামধনু তৈরি করছে। আর দ্বিতীয় ক্রম রামধনু যেটা, সেটা হচ্ছে আরও একবার হবে রিফ্লেকশন, এখানে একবার, তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা এই যে বেরিয়ে আসছে, দু জায়গায় পার্সিয়াল রিফ্লেকশন হচ্ছে। আর এখানে কি হচ্ছে, এক জায়গায় পার্সিয়াল রিফ্লেকশন হচ্ছে, দিয়ে আলো রশ্মি এইদিকে গেল, এখানে এইদিকে বেরিয়ে আসছে, আর এখানে এই দিক থেকে গিয়েছে ওইদিকে বেরিয়ে আসছে। এখানে এটা অ্যাকচুয়াল ফিগার নয়, এটা যে রামধনুর অ্যাকচুয়াল ফিগারটা নয়। এখানে রশ্মিকে আমরা এইদিকে ফেলছি, আমরা বলছি পুরোটা এইদিকে বেঁকে গিয়েছে, কিন্তু কিছুটা এইদিকে বেরিয়ে যাবে, কিছুটা এখান থেকে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কিছুটা এই জায়গায় প্রবেশ আসবে, কিছুটা এইদিকে। এই যে এই জায়গায় যখন যাচ্ছে তখনই ওইটা ওই চলে গেল, সেইটা দ্বিতীয় ক্রম রামধনু। উল্টো করে ভেবে নাও, এটা ওই দিকে যাচ্ছে, তাহলে ওপরে যে থাকবে সেইটাকে দেখতে হবে। এবার যদি রশ্মিটা এইদিকে পড়ে, তাহলে এই রশ্মিটা হচ্ছে এই রশ্মিটা, এখান থেকে বেরিয়ে আসবে, এখান থেকে যেটা বেরিয়ে আসবে সেটা দেখতে পাবে। সেরকম দুবার যদি রিফ্লেকশন হয়, তাহলে সেটাকে আমরা বলি দ্বিতীয় ক্রম রামধনু। এখন বইয়ে লেখা আছে এই জায়গাটা সব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, এমন লেখা আছে। তো সেইটা অ্যাকচুয়ালি নয়, যে এটা যদি আমার ওয়াটার ড্রপলেট হয়, এটা যদি সেন্টার হয়, আর আমি যদি এই জায়গায় অভিলম্বটা নিই, তো একটা আলো রশ্মি এখানে এসে পড়লো, তারপর এখানে এরকম গেল, বলা হচ্ছে এই জায়গাতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। কিন্তু এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না। কেন হয় না? কারণ যদি এই বাহুটা, এটা একটা ত্রিভুজ, এই বাহুটা সেম, এটা রেডিয়াস বৃত্তের, তাহলে যদি এটা রেডিয়াস হয়, তাহলে এই কোণটাও যা হবে, এই কোণটাও তাই হবে, কারণ এটা দ্বিবাহু ত্রিভুজ, এই দুটো কোণ সেম হবে। আর এই জায়গায় যদি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হয়, তাহলে এটাকে সংকট কোণ হতে হবে θc বা তার বেশি। যদি এটা θc হয়, তাহলে এটাকেও θc হতে হবে, আর এটা যদি θc হয়, তাহলে এটাকে 90 ডিগ্রি হতে হবে, তাই না? প্রায় অলমোস্ট 90 ডিগ্রি হতে হবে, তবেও θcতে কোনো বেশি হবে, আদারওয়াইজ তো হবে না। তো আমরা প্যারালাল রশ্মি যখন আসে, যখন পশ্চিম আকাশে সূর্য থাকে, পূর্ব আকাশে রামধনু দেখতে পাই আমরা, প্যারালাল রে যেগুলো আসছে, যেগুলো বিভিন্ন দিকে, সেগুলো কী হয়, সেগুলো এইভাবে এসে পড়ছে, সেগুলো 90 ডিগ্রিতে এসে পড়ছে না, ঠিক আছে? তো ওই জন্য এটা সবসময়ই যে θc থেকে এর মান কম হবে, তো এই জায়গায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দিয়ে বিভিন্ন বইয়ে ব্যাখ্যা করা থাকে, কিন্তু এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয়, এটা পার্সিয়াল রিফ্র্যাকশন। তো আর সেকেন্ড অর্ডার যে রামধনুগুলো, সেগুলোর কোণটা আরেকটু বেশি হয়। সেকেন্ড অর্ডার রামধনু যেটা বললাম, যে এটা এরকম রশ্মি এখানে এলে পড়লো, এখানে এসে বেরিয়ে এলো, এইটার সাথে এইটার যে কোণ,
পিছন দিকে বাড়িয়ে দিলে এই হরাইজন্টালের সাথে এটা যে কোণ, এখানে যে চোখ রাখি, এই যে কোণ, দুই রকম রশ্মি পাবে। আশা করি বোঝা যাচ্ছে। এটা যে সাদা আলো হয় তাহলে লাল আর বেগুনি আলাদা আলাদাভাবে ছড়িয়ে যাবে, একজন এইভাবে, একজন এইভাবে, একজন এইভাবে, একজন এইভাবে, এইভাবে দুজন তাদের যে রেঞ্জ সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বইয়ের ছবি দেখবে তো সেটা, যেটা তোমার রামধনু ক্রমটা উল্টে যাবে ওখানে যে রামধনু ক্রম, যেটা এই যেটা তোমার নিচে ভায়োলেট থাকলো, ওপরে রেড থাকলো, আর একটা যদি দেখো তাহলে উল্টোটা হয়েছে, আর একটা নিচে রেড ওপরে ভায়োলেট, এরকম উল্টো রামধনু হয়। দ্বিতীয় ক্রম, প্রথম ক্রম রামধনু, এটা অর্ডারটা দেখে নেবে বই থেকে। তো একটা 52 ডিগ্রি আর একটা 55 ডিগ্রি। এক্ষেত্রে সেকেন্ড অর্ডার রামধনু, ওপরে যে রামধনুটা তাদের যে কোণ হরাইজন্টালের সাথে সেটা একটা 52 ডিগ্রি আর একটা 55 ডিগ্রি মতো হয়। পরীক্ষার জন্য আসবে না তো। রামধনু কী জন্য হয়, ওই আলোর বিভিন্ন পার্সিয়াল রিফ্লেকশন, বা বইয়ে অভ্যন্তরীণ পূর্ণবোধ লেখা আছে, তো তোমরা দেখতে পারো এটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু নয়। বেশ, আমি একটু দেখি কমেন্টটা একটু চেক করি, তারপর আমি নতুন জিনিসে যাচ্ছি। দেখো কোনো ডিস্টারবেন্স থাকলে আমাকে জানাবি, হ্যাঁ। কমেন্টগুলো আবার শো করে না, পরে আমি দেখতে পাই। ব্যাস, এখান থেকে আর একটা জিনিস, আর দু একটা জিনিস আমরা একটু বলবো। সেটা হচ্ছে যে র্যালির বিক্ষেপণ সূত্র। আলোকরশ্মিগুচ্ছ আসছে যখন আমরা জানি যে একটা প্রতিফলক তল যদি হয়, তাহলে আলোকরশ্মি এইদিকে এসে এইদিকে বরাবর চলে যায়, নিয়মিত প্রতিফলন। যদি এরকম এবড়ো খেবড়ো হয় তাহলে আলো এইদিকে এসে এইদিকে যায়, এইদিকে এসে এইদিকে, বিভিন্ন দিকে আলো ছড়িয়ে যায়। তো আমাদের এই যে রিফ্লেকশন, যেটা এটা একটা অর্ডার মেনটেন করে যখন না হয়, বিভিন্ন দিকে যখন ছড়িয়ে যায়, মানে কি হয় যে কণা যেগুলো থাকে, সেটা মেঘের মধ্যে হোক বা অন্য কোনো কুয়াশা টুয়াশা, যে কোনো রকমের কোনো ধূলিকণা, বায়ুকণা যেগুলো থাকে, সেইগুলোতে কি হয়, যখন আলোকরশ্মিগুচ্ছ আসে, ল্যামডা তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো আর এই যে তার যে ডায়ামিটার, সেটাকে ডি বলছি আমরা। যদি বড় বড় ওয়েভলেংথ হয় তাহলে তারা এই ড্রপলেটকে খুব একটা রেসপন্স করে না, বেরিয়ে চলে যায়। বড় বড় ওয়েভলেংথ মানে এনার্জি খুব কম, এনার্জি ইকুয়াল টু লেস এনার্জি, কম্পাঙ্ক কম, তো লেস এনার্জি। তো এরা তারা শোষিত হয় না। যদি ছোটো ওয়েভলেংথ হয় এর তুলনায়, এটা যদি ডি ব্যাসার্ধ হয়, আর যদি ওয়েভলেংথ ছোটো হয়, তাহলে এরা এটাকে অ্যাবজর্ব করে বিভিন্ন দিকে রশ্মি, এদিকে 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 বিভিন্ন দিকে রশ্মিটা ছড়িয়ে দেয়। এটাকে আমরা বলি স্ক্যাটারিং, বিভিন্ন দিকে। তো এটা ছোটো ল্যামডা, এটা ল্যামডা 1, এটা ল্যামডা 2। তো এখানে দেখতে পাচ্ছি যে যার ল্যামডা কম তার অ্যাবজর্পশনটা বেশি, আর যত অ্যাবজর্পশন বেশি তার ছড়িয়ে যাওয়াটা তত বেশি। ল্যামডা খুব কম, তার মানে হচ্ছে তার নিউ ফ্রিকোয়েন্সি বেশি, মানে এনার্জি বেশি। তো একটা সম্পর্ক আছে যে এরকম সাধারণত যে ইন্টেন্সিটি, স্ক্যাটার্ড ইন্টেন্সিটি কতটা ছড়িয়ে যাচ্ছে, ইট ইজ প্রপোর্শনাল টু 1/λ⁴। মানে ল্যামডা যত বড় হবে, শুধু বড়ই না, মানে যদি হাফ পরিমাণ চেঞ্জ হয়ে যায় তাহলে ইন্টেন্সিটি 1/16 অংশে চেঞ্জ হয়। তো অনেকটা হেরফের হচ্ছে। তো প্র্যাকটিক্যালি দেখা যায় যে যদি ল্যামডার মান চেঞ্জ হয়, তাহলে λ⁴ অর্ডারে কতটা ছড়িয়ে যাবে সেই ইন্টেন্সিটি পার্থক্য হয়। আর এতটা পার্থক্য হয় বলি পুরো আকাশটা আমরা নীল দেখি। এমন সবাই যদি মোটামুটি কাছাকাছি স্ক্যাটারিং হতো, তাহলে পুরো আকাশকে নীল থাকতো, তাহলে বিভিন্ন রকম কালার মিক্সড হয়ে থাকতো। কিন্তু পুরোটাই আকাশে, তার মানে কি নীল আলোটা প্রচুর স্ক্যাটার্ড হয়েছে। তার মানে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, আর যত তরঙ্গদৈর্ঘ্য কম হয় তত ইন্টেন্সিটি খুব বেশি হয়। তরঙ্গদৈর্ঘ্য কম হলে অ্যাবজর্পশন বেশি হবে, অ্যাবজর্পশন বেশি হলে সেটা ছড়িয়ে যাওয়ার চান্সটা তত বেশি। এটাকে বলে র্যালির সূত্র। র্যালির সূত্র বলা হয় এটাকে, যে RAYLEIGH, র্যালির বিক্ষেপণ সূত্র, ল্যামডার চতুর্থ ঘাতের সমানুপাতিক। মাধ্যমিকেও ছিল এটা। আর এটা কতটা স্ক্যাটার্ড হবে সেটা শুধুমাত্র এইটার ওপর নয়, এর ডায়ামিটারটার ওপর নির্ভর করছে। এখানে দেখতে পাচ্ছি যে কী পরিমাণে স্ক্যাটার্ড হবে সেইটার ওপর নির্ভর করছে। আমাদের মেঘটাকেও তো আমরা সাদা দেখি, তার মানে যদি এই সাইজ যদি খুব ছোটো হয়
তাহলে এরকম অ্যাবজর্পশন হচ্ছে, বড়গুলো পেরিয়ে যাচ্ছে এরকম। কিন্তু এর যদি সাইজটা যথেষ্ট বড় হয়ে যায় তাহলে সবাইকে সে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এমনটা নয় যে ছোটো আলোর ছোটো ল্যাম্পটাকে অ্যাবজর্ব করবো, বড় ল্যাম্পটাকে পারবো না, এরকম ব্যাপার না, পেরিয়ে যাবে। যদি এর সাইজটা যথেষ্ট বড় হয়ে যায় মেঘের মতো যেগুলো, তাহলে যা যা ওয়েভলেংথ আসছে সবাই সে অ্যাবজর্ব করছে, আর সবাইকেই সে বিভিন্নভাবে স্ক্যাটার করছে। তো সেই জায়গায় যদি সবাই সেম সেম স্ক্যাটারিং হয় তাহলে মেঘের বর্ণ আমরা সাদা দেখি, যে বড় বড় ধূলিকণা এরকম আছে, তো সেই জায়গায় বিভিন্নভাবে স্ক্যাটার হয়। তারপরে তোমরা আরও অনেক জিনিস পড়েছো ক্লাস 10-এ, যে কুয়াশার সময় ট্রাফিক সিগন্যালে লাল আলো দেওয়া হয়, কারণ সব আলো ছড়িয়ে যায়। হ্যাঁ, লালের ইন্টেন্সিটিটা অনেক দূর যেতে পারে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তো সেটা স্ক্যাটার হওয়ার চান্স নেই, অ্যাবজর্পশন হওয়ার চান্স নেই, তো সেটা সোজা বেরিয়ে যাওয়ার চান্স। সুতরাং সকালে সূর্যকে আমরা লাল দেখি, বিকেলে সূর্যকে লাল দেখি, ওরা সোজা গিয়ে ধাক্কা মারে বলে লাল দেখি, আর বাকিগুলো সব স্ক্যাটার হয়ে যায়। আবার অরেঞ্জ যেটা, সেটার অরেঞ্জটাকেও রাখা হয় এই কারণে, কারণ লালের যে ওয়েভলেংথ সেটা তো অনেকটাই বেশি আর তার শক্তিটা অনেকটাই কম, অরেঞ্জটা এর থেকে আর একটু বেটার, ওই জন্য শক্তিটাও হারায় না অরেঞ্জ, ওই জন্য ট্রাফিক সিগন্যালে অরেঞ্জটাকেও রাখা হয়, যে দূর পর্যন্ত যাবে, অনেক রেঞ্জ পর্যন্ত যাবে, তার শক্তিটাও সে হারাবে না। তো এটা হচ্ছে আমাদের আমাদের র্যালি স্ক্যাটারিং। এছাড়া আর একটা জিনিস আছে যেটা তোমাদের পরীক্ষায় সিলেবাস আছে, যেটা হচ্ছে রামান ইফেক্ট। তো রামান ইফেক্ট একটা খুব, বুঝতে পারছো যে রামান ইফেক্ট একটা খুব ডিটেল প্রক্রিয়া, যেটাকে অত সহজে ব্যাখ্যা করা যাবে না। রামান ইফেক্ট নোবেল পুরস্কার পাওয়ার মতো একটা জিনিস, তো সেটা খুব ইজিলি ব্যাখ্যা করা যাবে না, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে লাগে। তো কেন এরকম হয়, রামান ইফেক্ট কী এমন দেখেছিল যে সেটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমরা এরকম জানি যে যদি আলো মিডিয়াম চেঞ্জ করে, এক মাধ্যম থেকে এক মাধ্যম এসে যায়, তাহলে আলোর কম্পাঙ্ক ধ্রুবক থাকে, নিউ কম্পাঙ্ক চেঞ্জ হয় না, এটা আমরা পড়েছি এখনও পর্যন্ত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লিকুইড যেগুলো কিছু কিছু তরল, যেগুলো বেঞ্জিন টলুইন টাইপের কিছু তরল নিয়ে রামান একটা পরীক্ষা করে দেখেন যে যদি সেরকম কোনো তরল রাখা হয়, কেন ওইরকম বাছা হলো, কারণ তাদের ডাইমেনশনটাকে মেনটেন করার জন্য, যে তারা শোষণ করবে এরকমভাবে ওইরকম লিকুইড চুজ করেছিল। তো যদি একটা ইন্টেন্সিটির আলো এসে পড়ে, নিউ ইন্টেন্সিটির আলো এসে পড়ে সেই একটা লিকুইডের ওপর, যেটা বেঞ্জিন টলুইন টাইপের কিছু একটা, এর ওপর এসে পড়লো, একটা মনোক্রোমাটিক, এটা একটা একবর্ণী আলো এসে পড়লো। এখন এর যদি আমরা হাইলি রিজলভিং টেলিস্কোপ দিয়ে দেখি, হ্যাঁ, যে কিছু একটা অপটিক্স পরীক্ষা সেট আপ করে দিয়ে খুব কেয়ারফুলি যদি লক্ষ্য করি, তাহলে আমরা 3 ধরনের ফ্রিকোয়েন্সি পাই। একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে নিউ প্লাস ডেল্টা নিউ, আর একটা হচ্ছে নিউ মাইনাস ডেল্টা নিউ। তো আমরা এরকমই আগে পড়েছিলাম যে ক্লাসিক্যাল থিওরি অনুসারে আলোর কম্পাঙ্ক সব মিডিয়াম পরিবর্তন হয় তখন সেম হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে না, সেরকম কেস নাও হতে পারে। নিউ ফ্রিকোয়েন্সি আসছে, সেটা নিউই থাকছে, নিউ প্লাস ডেল্টা নিউ থাকছে, নিউ মাইনাস ডেল্টা নিউ থাকছে, ফ্রিকোয়েন্সি বেড়েও যাচ্ছে, কমেও যাচ্ছে এবং একই থাকছে। তো স্বাভাবিকভাবেই এটা একটা অদ্ভুত ফেনোমেনা, যে প্রথমেই মনে হতে পারে যে না, এটা কী করে হতে পারে, এটা তো হয় না। আলো যখন মিডিয়াম চেঞ্জ করে তার যে শক্তি, সেটা হাফ এপসাইলন নট স্কোয়ার, ইলেকট্রিক শক্তিটা শুধু বলি যদি, তাহলে যদি মিডিয়াম চেঞ্জ হয়, এপসাইলন চেঞ্জ হবে, ইটাও চেঞ্জ হবে, অ্যাম্প্লিটিউডে চেঞ্জ করবে, যাতে শক্তি সেম থাকবে। শক্তি সেম হলে ফ্রিকোয়েন্সি তা সেম থাকার কথা, এরকম আমরা পড়েছি। সি ইজ ইকাল টু নিউ ল্যামডা, সি ইকাল টু নিউ ল্যামডা। তো সি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ল্যামডা চেঞ্জ হচ্ছে, বাট এমনভাবে চেঞ্জ হচ্ছে, এ কমলে এ কমছে, এ বাড়লে এ বাড়ছে, নিউ ফিক্স থাকছে, কম্পাঙ্কটা ফিক্স থাকে। আমরা বলি যে কম্পাঙ্ক ইজ দ্য বেসিক প্রপার্টি অফ দ্য সোর্স থেকে যে কম্পাঙ্কটা এসেছে সেটাই ফিক্স তার। তো এরকম থিওরি আমরা পড়ে এসেছি, কিন্তু এখানে এই থিওরিটার ব্যাখ্যা ক্লাসিক্যাল থিওরি অনুসারে দেওয়া সম্ভব নয়, কারণ এটাও তো ক্লাসিক্যাল থিওরির বিরুদ্ধচারণ নয় যে আলো এসে পড়ছে, আলো বেরিয়ে যাচ্ছে। তো এক মাধ্যম থেকে আমরা তো পড়েছি যে কাচের মধ্যে দিয়ে আলো বেরিয়ে চলে যায়, তাতে কী হয়, রিফ্লেকশন যাই হোক না কেন, আলো যখন এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে বেরিয়ে যাবে, তো কম্পাঙ্ক সেম থাকারই কথা। তো স্বাভাবিকভাবেই এই ব্যাখ্যাটা ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, সেই জায়গা থেকে কোয়ান্টাম থিওরি দিয়ে এর ব্যাখ্যা করা হয়েছিল। তো এটা কোয়ান্টাম থিওরি আমাদের নেই সিলেবাসে, একটুখানি শেষের দিকে আছে, সেটা না পড়িয়ে তো আমাদের বলা কোনোভাবেই সম্ভব নয়। তবু একটুখানি বলবো আমরা যে কোয়ান্টাম থিওরি মানে হচ্ছে, কোয়ান্টাম মানে সব কিছু হচ্ছে ডিসক্রিট, ভাঙা সব কিছু ডিসক্রিট। যেমন আমরা দেখেছিলাম যে আধান, চার্জ, সেটা একটা ডিসক্রিট, কোয়ান্টাইজেশন অফ চার্জ পড়েছি প্রথম দিনে, যে এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটা একটা, এমনটা নয় তুমি যা খুশি চার্জ তৈরি করতে পারো ক্লাসিক্যাল মেকানিজম অনুযায়ী। আমাদের যে থিওরি, তাদের ইলেকট্রনের চার্জটা ন্যূনতম চার্জ হিসেবে ধরি, পরবর্তীকালে পড়বো তখন দেখবো ইলেকট্রনটা কিছু ভগ্নাংশের চার্জের সমষ্টিতে তৈরি, কোয়ার্ক ট্রাক নিয়ে তৈরি। তো যে
থাকতে পারে ইলেকট্রনের ভেতরে, কিন্তু সেটা আমাদের আলাদাভাবে যে তাদের এক্সিস্টেন্স থাকে সেভাবে না, তাদের অনেক ডিকে প্রসেস থাকে। তো ইলেকট্রনের চার্জ, 2টো ইলেকট্রন, 3টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন, এইভাবে আমরা ইলেকট্রনের গুণিতক হিসাবে আমরা একটা বস্তুতে চার্জ দিতে পারি বা নিতে পারি। এটা হচ্ছে ডিসক্রিটনেসের মানে, যেটাকে ওয়েভ হিসেবে আমরা দেখি, ছড়ানো ছেটানো, যেটা সব জায়গায় ইকুয়ালভাবে ওয়েভ ছড়িয়ে আছে। যদি কোয়ান্টাম থিওরিতে যাই আমরা, তাহলে সব কিছু ভাঙা ভাঙা লাগে। সেরকম আমরা যখন কোয়ান্টাম থিওরি দিয়ে আলোকে বলবো, তখন আলোর আর এই ওয়েভ নেচার কোয়ান্টাম থিওরি কিছু কিছু জায়গায় সাপোর্ট করে না। মানে আলোর দুরকম অনেক প্রপার্টি আছে, আলোর প্রপার্টি প্রচুর আছে। আমরা পরের দিন ডিটেলসে এটা নিয়ে আলোচনা করবো ইন্টারফারেন্স পড়ার সময়। ওয়েভ থিওরি আছে, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থাকে আলোর। তো আলোটা কী অ্যাকচুয়ালি খুব টিপিক্যাল কোয়েশ্চেন, যে হোয়াট ইজ লাইট। কখনো সেটা ওয়েভের মতো আচরণ করে, কখনো সেটা তরঙ্গে আমাদের পার্টিকেলের মতো আচরণ করে। তো যখন যেটা আমরা ব্যাখ্যা করতে পারি না, আমরা আমাদের সুবিধার জন্য সেই রকম ট্রিটমেন্ট দিয়ে সেটাকে ব্যাখ্যা করি। তার মানে ল অফ ফিজিক্স যে চেঞ্জ হচ্ছে তা নয়, যে ফিজিক্সের যে ল সেইটা একই আছে, কিন্তু আমাদের বুদ্ধি বিকাশ হচ্ছে, আমরা দিন দিন সে এক্সপেরিমেন্ট করছি, আমরা নতুন নতুন থিওরি দিচ্ছি, কিন্তু যেটা অ্যাকচুয়াল কারণ সেটা অ্যাকচুয়াল কারণ, সেটাকে বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করি। তো সেইভাবেই এই যে আলো আসছে, এটাকে আর এই ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটাকে পার্টিকেল থিওরি দিয়ে ব্যাখ্যা করতে হয়। যেখানে যে আলো আসছে, এটা ছোটো ছোটো পার্টিকেলের সমষ্টি। ছোটো ছোটো পার্টিকেল বলবো না, ছোটো ছোটো পার্টিকেলগুলোর নাম হচ্ছে ফোটন বলা হয়, ছোটো ছোটো পার্টিকেলগুলোকে। আর এই পার্টিকেলের ভেতরে এনার্জি ভরা আছে। কত পরিমাণ এনার্জি? এইচ নিউ পরিমাণ এনার্জি ভরা আছে। তো এইচ নিউ এর এক একটা প্যাকেট, এগুলোকে বলা হয় এক একটা প্যাকেট অফ এনার্জি। প্যাকেটে এনার্জি ভরা আছে। তারা এত কাছাকাছি আছে যে দেখে মনে হচ্ছে কন্টিনিউয়াস একটা ওয়েভ, কিন্তু যদি কোয়ান্টাম লেভেলে যায়, খুব ছোট জায়গাতে যায়, তাহলে আমরা এরকম এনার্জি প্যাকেট দেখতে পাবো। এইচ নিউ করে ফোটনটা আসছে। এই ফোটনটা একটা পার্টিকেল। এই পার্টিকেল থিওরি দিয়ে ব্যাখ্যা করা খুব সহজ, কারণ এটা একটা পার্টিকেল, তার এনার্জি এইচ নিউ। এবার এখানে যে পার্টিকেলগুলো আছে, এখানে যেটা বেঞ্জিন টলুইন যে ধরনের দেওয়া হয়েছে, তাদের সাথে এদের কলিউশন হচ্ছে, এদের সাথে। এবং যখনই কলিউশন হয়, কি করে এরা? এনার্জি এরা গেন করে, ফোটন অ্যাবজর্ব করে এনার্জি গেন করে এক্সাইটেড স্টেটে যায়, এক্সাইটেড স্টেট থেকে লোয়ার স্টেটে ফিরে আসে। তো ফিরে আসার সময় বিভিন্ন রকম নিউ আমরা পাই। এখন এখানে এটা হতে পারে যে নিউ এলো, সে কারোর সাথে ইন্টারভিউ না করেই বেরিয়ে চলে গেল, এমন হতে পারে, তাই না? যে এলো, যে সে এখানে সাপোজ অ্যাবজর্ব করে র্যালি স্ক্যাটারিং অনুসারে, র্যালি ফর্মুলা অনুসারে, যে এখানে যে জলকণা যেগুলো আমাদের বেঞ্জিনের যে লিকুইড যারা আছে, বিন্দু যারা আছে, তারা এই নিউ অ্যাবজর্ব করে তারা নিউ ফ্রিকোয়েন্সি ছেড়ে দিয়েছে, যেটা আমাদের র্যালি স্ক্যাটারিং অনুসারে হয়। সেটা λ⁴ অর্ডারে সেটা হয়। তো সেটা নিউ থাকবে। এখানে আরও দুটো জিনিস পেয়েছি। তো এটা যেন সেই কলিউশনের মতো ব্যাপার, যে একটা পার্টিকেল কলিউশন এক্সাইটেড স্টেটে তুলে দিয়েছে একজনকে, এক্সাইটেড স্টেটে তুলে দিয়ে এনার্জি লস করেছে, এর এনার্জি লস হয়েছে। তো সে এনার্জি লস করে ফ্রিকোয়েন্সি কমে নিউ মাইনাস ডেল্টা নিউ করে বেরিয়ে গিয়েছে। একজন এনার্জি গেন করেছে, তাহলে একজনকে এনার্জি লস করতে হবে, তো সেটা নিউ মাইনাস ডেল্টা নিউ পরিমাণ এনার্জি নিয়ে এসে বেরিয়ে গেছে, মানে ফ্রিকোয়েন্সি নিয়ে বেরিয়ে গেছে। আবার এখানে নিউ প্লাস ডেল্টা নিউ, এটা একটা অদ্ভুত ব্যাপার, যে এইটা বেশি চিন্তিত, যে নিউ মাইনাস ডেল্টা নিউটা হতে পারে যে হ্যাঁ এলো এনার্জি কাউকে দিল, তো সে নিজে এনার্জি লস করে বেরিয়ে যেতেই পারে, কিন্তু এইটা কেমন জিনিস, এটা বেড়ে গেল কেন ফ্রিকোয়েন্সি? তার মানে এই যখন এনার্জিটা দিয়েছিল একজনকে, এখানকার অ্যাটমস তারা তো এক্সাইটেড স্টেটে উঠে আছে, তো তার এনার্জি হাই, এ এখন এনার্জিটা দিতে চাইবে। তো একটা ফোটন আসছে এখানে, কোনোভাবে একটা ফোটন এসেছে, তো সে এনার্জিটা যদি সেই ফোটনকে দিয়ে দেয়, তাহলে তার এনার্জিটা বেড়ে যাওয়া সম্ভব। ঠিক আছে? তো এটা একটা অদ্ভুত ব্যাপার, ওই জন্য এটাকে বলা হয় অ্যান্টি স্টোকস লাইন্স। যে কমে তো গেল, তবু ঠিক আছে, বেড়ে গেল কেন? তো কারো কাছ থেকে নিয়ে বেড়ে যাচ্ছে, যারা আছে তারা অলরেডি এক্সাইটেড স্টেটে যদি থাকে, অন্য কোনো ফোটন দ্বারা অনেক ফোটন অনেক রে আসছে, তো তারা যদি হায়ার স্টেটে কেউ থাকে, সেই এনার্জিটা নিয়ে ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে। এই যে ইন্টেন্সিটি, এগুলোকে বলা হয় অ্যান্টি স্টোকস লাইন্স। এই যে নিউ মাইনাস ডেল্টা নিউ ফ্রিকোয়েন্সি কমে যায়, এটা বলা হয় স্টোকস লাইন্স, বিজ্ঞানী স্টোকসের নাম অনুসারে। আর এটা সিম্পল র্যালের বিক্ষেপণ, র্যালে এনার্জি অ্যাবজর্ব করে যে নিউ পরিমাণ ফ্রিকোয়েন্সি বেরোয় সেটা। তো এরকম ইলাস্টিক কলিউশনের মাধ্যমে যে আসছে এনার্জি একজনকে দিচ্ছে, যেটাকে আমরা ইলাস্টিক কলিউশন বলি। তো সেই ইলাস্টিক কলিউশনের শক্তি ভরবেগ সংরক্ষণের নীতির সাহায্যে আমরা এটাকে ব্যাখ্যা দিতে পারি।
ডিটেলস ক্যালকুলেশনের বইয়ে ছোটো 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 একটু করা আছে, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স না জানলে এটা ব্যাখ্যা করতে পারবে না। শুধু পরীক্ষায় এখান থেকে কী প্রশ্ন আসবে, স্টোকস লাইনের ফ্রিকোয়েন্সি বেশি না অ্যান্টি স্টোকসের ফ্রিকোয়েন্সি বেশি, রামান ইফেক্টের তত্ত্ব কোন থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, ক্লাসিক্যাল না কোয়ান্টাম। তো সেইভাবে এর ব্যাখ্যা দেওয়া আছে বইয়ে, তো একটু জাস্ট ডিটেলস একটুখানি পড়ে রাখবে। দেখি এখানে কি বলেছে। স্যার, যদি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না হয় তবে জলের বিন্দুর ভেতরে আলোক রশ্মির প্রতিফলন হচ্ছে কেন? আলোক রশ্মির রিফ্রাকশন হয়ে যাচ্ছে না কেন? রিফ্রাকশনও হচ্ছে, রিফ্রাকশন হয় না তা না, পার্সিয়াল রিফ্রাকশন আর রিফ্রাকশন একটু আলাদা। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলো যায়, এটা যদি ঘন হয়, এটা যদি লঘু হয়, এমনটা ভাবার দরকার নাই যে সব আলো এই দিক বরাবর বেরিয়ে যাবে, এরকম না। প্রতি ক্ষেত্রেই আমরা দেখে থাকবো যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আন্ডার সার্টেন অ্যাঙ্গেলে কিছু রশ্মি প্রতিফলন হচ্ছে, কিছু পার্সিয়াল রিফ্লেকশন হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয়। অভ্যন্তরীণ যখন হবে তখন সেটা সম্পূর্ণ প্রতিফলন হবে, কিন্তু যখন এরকম রশ্মি পড়ছে তখন সবটাই যে বেরিয়ে চলে যাবে তা না, কিছু রশ্মির পার্সিয়াল রিফ্লেকশনও হয়। তো সেই পার্সিয়াল রিফ্লেকশন সেই জায়গায় ঘটছে, ঠিক আছে। সব সময়ের জন্যই এটা ঘটে, মানে আলো কোনো পার্টিকুলার ওই দিক বরাবর যাবে এমন না, সব সময়ের জন্যই কিছুটা রিফ্লেকশন সবই হয়, দুটো একসাথেই পাওয়া যায়। ব্যাস, তো এই ছিল আমাদের রামান ইফেক্ট। এই চ্যাপ্টার আর কিছু নেই, ঠিক আছে। নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আলোকীয় যন্ত্রাদি। এই চ্যাপ্টার থেকে অঙ্ক টঙ্ক টুকটাক একটু দেখে রাখবে, খুব বেশি যে পরীক্ষায় আসে তা না, তবে তোমাদের বেলা একটু দেবে, কারণ এবছর তো অপটিক্সটা একটু জোর দিয়েছে ওরা, কিছু চ্যাপ্টার যেহেতু বাদ গিয়েছে, যেন অপটিক্সটা একটু কেয়ারফুলি পড়তে হবে, নাম্বার ভালোই থাকবে অপটিক্স থেকে। বেশ, এবার হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই চ্যাপ্টারটার একটু লেংদি চ্যাপ্টার, কিন্তু কঠিন নয়, মানে একটু বোরিং বলা যেতে পারে, কিন্তু আমি একটু অল্প অল্প করে বলে দিচ্ছি, আমি খুব কঠিন লাগবে না, কিন্তু অঙ্কটা এই চ্যাপ্টার থেকে প্রবলেম এবছর থাকবে, ওই জন্য আমি ভেবেছিলাম পরে করাবো, কিন্তু পরে দেখলাম যে না, পরে করালে আর ওটা হবেই না, ওটা বাদ পড়ে যাবে, তার মানে এটা প্র্যাকটিস করুক সারা বছর ধরে। তো এই চ্যাপ্টার বেসিক যে প্রপার্টি সেগুলো দেখে প্রথম দিকে চোখের গঠন, চোখের এসব বায়োলজিক্যাল বেশ কিছু জিনিস দেওয়া আছে, যে কোনটা অক্ষি লেন্স, কোনটা রেটিনা, এগুলো একটু চেনবে। এটা চোখের মনির ভেতরে এরকম লেন্স থাকে, এটা রেটিনা থাকে, তো আলো কোনো একটা, এটা আমার চোখ আঁকছি আমি, তো এখানে একটা বস্তু আছে, তো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় রেটিনায়, তারপরে ব্রেন সেটাকে সোজা প্রতিবিম্ব তৈরি করে, এবং লেন্স থেকে এই যে দূরত্বটা সেটা ফোকাস দূরত্ব। তো আমাদের কি হয়, রেটিনা যেটা থাকে, যে রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয় অ্যাকচুয়ালি, পর্দা, এটাকে বলা যেতে পারে পর্দা। তো কোনো ক্ষেত্রে এই যে চোখের আমাদের বেশ কিছু অদ্ভুত ব্যাপার আছে, যে আমরা দূরের বস্তুকেও এখানে প্রতিবিম্ব তৈরি করছি, বস্তুকে কাছে নিয়ে আসছি, তাতেও ওখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এটা একটা অদ্ভুত মানে ক্ষমতা চোখের, যে বস্তু যেখানেই থাকুক না কেন আমরা ঠিক প্রতিবিম্বটাকে ওই জায়গাতেই ফেলি। তার মানে কি, তার মানে আমরা ফোকাস দৈর্ঘ্যকে, চোখের যে ফোকাস দৈর্ঘ্য, এটাকে কমা বাড়া করতে পারি, তাই না? এটা একটা অদ্ভুত ক্ষমতা, সেটা যে আমাদের একটা লেন্স যখন কিনে আনি বাজার থেকে তখন তার ফোকাসটা ফিক্সড থাকে, কিন্তু চোখের যে পেশি যেগুলো নিয়ে গঠিত, তোমরা দেখবে কর্নিয়া বা পিউপিল, অনেক কিছু সিলিয়ারি পেশি, সাসপেন্সারি পেশি, ভিট্রিয়াস হিউমার, এইসব যেগুলো আছে সেগুলোর কিছু প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা চোখের যে এই ফোকাস দৈর্ঘ্যটাকে, মানে এই যে প্রতিবিম্ব গঠন করার ক্ষমতা যেটা, সেইটাকে সে নিজের মতো করে অ্যাডজাস্ট করে ফেলে, ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে চক্ষু লেন্সের। এটাকে বলা হয় চোখের উপযোজন বলা হয় এটা। তো এটা চোখের একটা ক্ষমতা। আর চোখের আরও একটা ক্ষমতা আছে, যেটাকে বলা হয়, আচ্ছা এটা অ্যাকোমোডেশন, হ্যাঁ, চোখের উপযোজন অ্যাকোমোডেশন বলা হয়। আর চোখের অভিযোজন হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যখন দূরে যাই
মানে খুব আলোতে থাকি তখন অনেক অনেক আলো দেখতে অভ্যস্ত, হঠাৎ করে যখন ঘরে আসি তখন একটা অন্ধকার, তো আমাদের চোখে একটু মানে প্রেসার পড়ে, বা উল্টোটা অন্ধকার থেকে আলোতে যায় প্রচুর আলো, তখন আমাদের চোখে প্রেসার পড়ে। তো সেইটাকেও চোখ বেশ অ্যাডজাস্ট করে নেয় নিজের মতো করে, যে চোখের যে ওই যে যেটা পর্দা যেটা সামনে যেটা থাকে, মানে ওই কতটা আলো ঢুকবে স্টপ যেটা, সেটাকে কমা বাড়া করে চোখের অভিযোজন করে। যে মনির মধ্যে কত তীব্র আলো এলো, তাহলে সেটা যে ওই কনিনিকার যে পেশিগুলো থাকে সেগুলো কী করে, ছোট বড় হয়। তো সেগুলো কখনো ছোট হয়ে গেল, কখনো বড় হয়ে গেল। তার জন্য কি কম আলো এলো বেশি আলো এলো ও নিজেকে অল্প সময়ের মধ্যেই অ্যাডজাস্ট করে ফেলতে পারে। তো সেই ক্ষমতাটাকে বলা হয় চোখের অভিযোজন, অভিযোজন বলা হয়, বা অ্যাডাপ্টেশন বলা হয় এটাকে। আমি লিখছি না ইংরেজিগুলো, অ্যাডাপ্টেশন বলা হয়। তো এই দুটো হচ্ছে চোখের বিশেষ বিশেষ ক্ষমতা। আর চোখের স্বাভাবিক চোখ যেগুলো যেগুলো ত্রুটিহীন চোখ, তো আমরা কি দেখতে পাই, মোটামুটি 25 সেন্টিমিটার, এটাকে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করি আমরা। এটাকে বলা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তার মানে এই ন্যূনতম দূরত্বতে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পাবো। যদি এর থেকে দূরে রাখি, মানে এর থেকে কাছে রাখি, তাহলে মানে চোখের খুব কাছে রেখেছি তাহলে অসৎ প্রতিবিম্ব মতো ব্যাপার, মানে ফোকাসের ভিতরে চলে এসছে এরকম ব্যাপার হয়ে যাবে। তো ঝাপসা লাগবে তোমার প্রতিবিম্ব সেই জায়গায়, তো তুমি সেটাকে দেখতে পাবে না। যদি সঠিক চোখ, মানে চোখ যদি ভালো চোখ হয়, আর যদি চোখ খারাপ হয় ত্রুটি থাকে, তাহলে হয়তো তুমি 30 সেন্টিমিটার রেখেছি তাতেও দেখতে পাচ্ছি না, সেটা হতে পারে। তো তার জন্য তোমাকে স্পেশাল টাইপের চশমা দেওয়া হবে, যে তোমার চোখে কী ত্রুটি আছে সেটা দেখে চশমা দেওয়া হবে। সিমিলারলি দূরের জিনিস যেগুলো, যে আমাদের চোখ, আমরা অনেক দূর ইনফিনিটি আকাশকেও দেখতে পাচ্ছি, পাখি উড়ে যাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি না কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাই। তো জেনারেলি চক্ষুর যেটা স্পষ্ট মানে দূরদৃষ্টি যেটা আমাদের, সেটা ইনফিনিটি চুজ করতে পারি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটি নয়, একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত আমরা প্রতিবিম্ব পরিষ্কার দেখতে পাই। তো সেই সেটাকে আমরা ছোটো হাতে ডি বলবো, ছোটো হাতে ডি হিসাবে বলবো। সেটা যখন যখন প্রয়োজন হবে তখন আমরা সেটাকে ক্যালকুলেট করব। তো কেউ কেউ দূরে জিনিস দেখতে পাচ্ছে না, তাহলে তাকে তার মতো করে চশমা দিতে হবে। কেউ কাছের জিনিস দেখতে পাচ্ছে না, তাকে তার মতো করে চশমা দিতে হবে। কেউ দুটোই দেখতে পায় না, কাছে জিনিসও দেখতে পায় না, দূরের জিনিসও দেখতে পায় না। তো বিভিন্ন রকম চশমা থাকতে পারে, তার উপরের পাওয়ারটাও এক ধরনের, নিচের পাওয়ারটা এক ধরনের। মানে পাওয়ার মানে কি, 1/ফোকাস, এটাকে আমরা বলি চোখের পাওয়ার। ডায়োপ্টারে প্রকাশ করা হয়। তো কারোর +5 ডায়োপ্টার, কারোর -5 ডায়োপ্টার। মানে কেউ দূরে জিনিস দেখতে পায়, কেউ কাছে জিনিস দেখতে পায়। তো সেরকম তার যেটা প্রয়োজন সেই হিসাবে তাকে চশমাটা দেওয়া হয়। তা আমাদের যে প্রথম যে চোখের ত্রুটি, দুখানা ত্রুটি আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, দীর্ঘদৃষ্টি, আর একটা হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। এই দুটো ত্রুটি আমাদের সিলেবাসে আছে, দুটো পড়তে হবে। মোবাইলটা রাখাটা এতটা, এক মিনিট। অন্য ঘরে হঠাৎ করে চেঞ্জ করলে না খুব মুশকিল হয়ে যায় মোবাইল সেট করা। আর একটা সেট আপ থাকে, তো সেটাকে চেঞ্জ করতে আবার
ঠিক আছে, আমি আর কমেন্ট ফমেন্ট দেখছি না, ঠিক আছে, এটাকে সেট আপ করে আমি রেখে দিলাম, বারবার এটা আমি দেখতে, পরে আমি দেখে বলে দেবো যদি কিছু সমস্যা থাকে। বেশ, তো আরেকটা কথা যেটা সেটা আমার একটু মনে পড়ে গেল, কালকে ওদেরকে পড়াচ্ছিলাম, তো রামান ইফেক্ট সম্বন্ধে এক্সাম্পল দিচ্ছিলাম, বাস্তব কী বোঝা যায়, তো মজার মজার এক্সাম্পল দিচ্ছিলাম। তার মধ্যে বলছিলাম যে রামান ইফেক্টে কী হয়, ফ্রিকোয়েন্সি কমে যায় বেড়ে যায় একই থাকে। তো সাপোজ তুমি ট্রেনে যাচ্ছ, একটা ভিখারি এসেছে তোমার কাছে ভিক্ষা চাইতে, তুমি জাস্ট প্রণাম করে তাকে ছেড়ে দিলে, তার মানে কি, যে ভিখারি এলো সে নিজের যে ফ্রিকোয়েন্সিতে এসেছিল সেই ফ্রিকোয়েন্সিতেই বেরিয়ে চলে গেল, তুমি জাস্ট প্রণাম করে দিলে ভিখারি বেরিয়ে চলে গেল। এটা র্যালি স্ক্যাটারিং, সিম্পল, যা এসেছিল নিউ সেটা বেরিয়ে গেল। অথবা কী হলো, যে নিউ ফ্রিকোয়েন্সি এলো, তুমি তাকে এমন থাবড়া দিলে, হ্যাঁ এইটুকু ছেলে পড়াশোনা করার নাম নাই, যা ভাগ, তো সে একদম ডিমোটিভেটেড হয়ে নিউ মাইনাস ডেল্টা নিউ পরিমাণে বেরিয়ে গেল। আবার এমনটাও হতে পারে যে তুমি নিউ ফ্রিকোয়েন্সিতে নিয়ে এসেছে, একটা ভিখারি এসেছে, তুমি তাকে বললে ভিক্ষা করতে এসছে, দে দে যা আছে সব দিই, তো তাকে 100 টাকার নোট, কিছু খাবার দাবার, কিছু একটা শাল চাদর সব ভরে দিয়ে তাকে বেরিয়ে গেল, তো তার ফ্রিকোয়েন্সি বেড়ে নিউ প্লাস ডেল্টা নিউ হয়ে গেল। এরকম হতে পারে। তো এরকম মজার মজার এক্সাম্পল দিচ্ছিলাম, যাই হোক মনে পড়ে গেল হঠাৎ বলে আমি বললাম। বেশ, তো দীর্ঘদৃষ্টি পড়ছিলাম আমরা। দীর্ঘদৃষ্টি কি, যে সাপোজ তোমার কাছে চোখের যে লেন্স আছে এরকম, তো এটা তোমার, এটা চোখের লেন্স আছে এন, এই জায়গাতে একটা বস্তু আমি রেখেছি যেটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব একটা, মানে 25 সেন্টিমিটার মতো এর ডিস্টেন্স, কিন্তু এখানে সে প্রতিবিম্বতা রেটিনায় তৈরি হচ্ছে না, এখান থেকে রশ্মি আসছে, এখান থেকে রশ্মি আসছে, দিয়ে রেটিনার পিছনে গিয়ে মিলিত হচ্ছে এই জায়গায়, তো সে ঝাপসা প্রতিবিম্ব দেখবে। আমরা জানি প্রতিফলিত রশ্মি যে জায়গায়, প্রতিষ্ঠিত রশ্মি যে জায়গায় মিলিত হয় সেটা প্রতিবিম্ব তৈরি হয়, তো এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। আর এটা তো তার পরিবর্তন করা সম্ভব নয়, চোখ পরিবর্তন করতে পারছে না, চোখেরও ক্ষমতা কমে গিয়েছে, পাওয়ার কমে গিয়েছে, তাহলে চোখের পাওয়ার বাড়াতে হবে অন্য একটা চোখ দিয়ে, চক্ষু দান করে। তাহলে কেউ যদি চক্ষু দান না করে, তাহলে আমাকে কৃত্রিম চক্ষু দিতে হবে, যেটাকে চশমা বলি আমরা। তাহলে কি, এখান থেকে আলো এসে পড়লো, এটা দূরে মিলিত হচ্ছে, আর আমার দূরে মিলিত করলে হবে না, আমার রশ্মিটাকে দূরে মিলিত করলে হবে না, রশ্মিটাকে একটু কাছে মিলিত করতে হবে। তার মানে কি, সে এখানে দেখতে পাচ্ছে না, তার স্পষ্ট দর্শনের বিন্দুটা এই জায়গায়, এইটা, এখান থেকে যদি থাকতো তাহলে তার রশ্মি এই দিক বরাবর যেত, এখান থেকে রশ্মি যেত, তাহলে সে এখানে মিলিত হতো। এটা সে দেখতে পাচ্ছে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি স্পষ্ট দর্শন সেটা সে দেখতে পাচ্ছে না, সেটা পিছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এটা তোমার চোখ, এটা তোমার সেই চোখের মণি, লেন্সটা। এবার আমরা কি করলাম, এখানে এন বস্তু রাখা হয়েছিল, বস্তুটা দূরে মিলিত হয়েছে, অ্যাকচুয়ালি তাকে কাছে করতে হবে, আরও একটু কাছে অভিসারী করতে হবে, তাহলে অভিসারী করার ক্ষমতা বাড়াতে হবে, তার মানে উত্তল লেন্স লাগবে। অভিসারী করে কে, উত্তল লেন্স। তাহলে এখানে একটা উত্তল লেন্স তুমি লাগিয়ে দিলে, সামনে চশমা লাগিয়ে দিলে একটা, এখানে চশমা পরিয়ে দিলাম, তাহলে কি হলো, এখান থেকে আলো এইদিকে গেল, এখান থেকে আলো এইদিকে গেল, এখানেই প্রথমেই একটুখানি অভিসারী হয়ে গেল, যেটা এখান থেকে এইটুকুর মধ্যে আগের কেসটা ছিল না, প্রথমেই একটু অভিসারী হয়ে গেল এর দ্বারা। তো সাপোজ এখানে বেঁকে গেল, এখানে বেঁকে গেল এরকম, তারপরে ফোকাসে মিলিত করলো এরকম হবে। এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে যদি পিছন দিকে বাড়াও এটা, তাহলে এটা এরকম একটা জায়গায় এইটা প্রতিবিম্ব তৈরি করবে। এই যে উত্তল লেন্সটা, এটা যেটা উত্তল লেন্সটা যেটা তুমি লাগিয়েছো, তার বস্তু এটা এন, আর তার প্রতিবিম্ব হচ্ছে এটা অসৎ প্রতিবিম্ব, তাই না? এই দূরত্বটাকে আমরা ডি বলছি, এই দূরত্বটাকে বলছি ডি, আর এইটাকে বলছি ক্যাপিটাল ডি। এটা তো জানতাম আমরা প্রথম থেকে, এনটা ক্যাপিটাল ডি, এটা সেই এন ড্যাশ তৈরি হয়েছে, এর ইমেজ তৈরি হয়েছে এটা। তা তোমাকে বের করতে হবে কি, যে উত্তল লেন্সটা লাগানো হয়েছে তার ফোকাস কত, বা তার পাওয়ার কত পাওয়ারের লেন্স দিতে হবে। তাহলে আমরা তো সম্পর্কে এরকম জানি 1/v, এখানে ভি মানে কি, ভি মানে মাইনাস ডি, কিন্তু আমরা এই দূরত্বটা ইগনোর করছি, আমরা লেন্স থেকে এইটাকে, যদিও চোখের লেন্স থেকে দূরত্বটাকে ডি বলেছি, কিন্তু আমরা এইটুকুই নেবো, কারণ এটা 25 সেমির কাছে, যদি 1 সেন্টিমিটার চোখের যে ইয়েটা, সেটা আমরা নেগলেক্ট করতে পারি, এক নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় কন্ট্যাক্ট লেন্সও পড়ে থাকি আমরা, তো সেই জন্য আমরা এটা ইগনোর করছি এইটুকু দূরত্বটা, এইখান থেকেই দূরত্বটাকে ডি বলবো। তো এটা 1/d, 1/-d, তারপরে কি ফর্মুলা, 1/v মাইনাস 1/u, তাহলে মাইনাস 1/, এই দূরত্বটা হচ্ছে ডি, ক্যাপিটাল ডি, এটা ডি মানে এটাও ডি বলছে, আমরা ইগনোর করছি এইটুকু, ক্যাপিটাল ডি, এটা এর বস্তু, আর এর অসৎ প্রতিবিম্ব এটা মাইনাস ডি, তো মাইনাস ক্যাপিটাল ডি ইকুয়াল টু 1/f, উত্তল লেন্স, তাহলে ফোকাস পজিটিভ। এবার এটা তো 25 তুমি জানো,
এই ক্যাপিটাল ডিটা এটা তো সবসময় 25, তো এখানে 25 বসালে ফোকাস পেয়ে যাবে, এখান থেকে প্লাস বেরোবে, কারণ উত্তর লেন্স তখন প্লাস। আর ক্ষমতাও তুমি বের করতে পারো, ক্ষমতার মান বেরোবে 4 - 100/d ডায়াপ্টার। তো কত দূরে প্রতিবিম্বটা ফেলবো, কোন জায়গাটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে, অ্যাকচুয়ালি কোন জায়গায় স্পষ্ট দেখতে পাচ্ছে, এই যে বিন্দুটা, এখানে তাকে বস্তু রাখা হলো ঠিকঠাক জায়গায়, বলে দেখতে পাচ্ছেন, বলো না, দেখতে পাচ্ছেন, বললো না, খালি চোখে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, এবার দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। তাহলে এইটাই তার স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব, তার ত্রুটিপূর্ণ চোখে। তাহলে এখানে প্রতিবিম্বটাকে এই জায়গাতেই ফেলতে হবে। এখানে যদি আমি ফেলি তাহলে সে বলবে চশমা পরে আমি দেখতে পাচ্ছি, এটাই তার কাছে বস্তু, এটা চোখের কাছে বলবে এটাই বস্তু। লেন্সের ক্ষেত্রে এটা প্রতিবিম্ব, এইটা বস্তু, এটা প্রতিবিম্ব। আর চোখের ক্ষেত্রে এইটা বস্তু, তার মনে হবে এটাই আমার স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব, আর ওইটা হচ্ছে প্রতিবিম্ব চোখের ক্ষেত্রে। তো তাকে বলা হলো ডি এর মানটা কিছু একটা ভ্যালু এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা তোমার 25 মানে তো 0, যদি এটা ডি হয় বুঝতেই পারছো, এটা 4 - 105/d। তো ডি যদি 25 হয়, এটাও যদি 25, তাহলে বললো তার চোখে কোনো ত্রুটিই নেই, পাওয়ারই লাগবে না। আর যদি এটা আরেকটু বাড়িয়ে দিই, 25 সেন্টিমিটারটা যদি আরেকটু দূরে ফেলি, এটা 30, 35, 50, তাহলে এটা বুঝতে পারছি, যদি 50 হয় তাহলে এটা 2 ডায়াপ্টার হয়ে যাবে, 2 ডায়াপ্টার। তাহলে বুঝতে পারছো ডিটা যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে তোমার বন্ধু যে 2 ডায়াপ্টার প্লাস 2 ডায়াপ্টারের একটা লেন্স চশমা পড়ে আছে, তো সে তার মানে বোঝে না। তার মানে হচ্ছে সে কাছে জিনিস দেখতে পায় না, তার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা কত, 50 সেন্টিমিটার। এটা যদি 2 হয় তাহলে 4 - 100/d, তাহলে যদি পিটা যদি তোমার বসিয়ে দাও 2 ডায়াপ্টার, তাহলে ডিটা বের করতে পারে এই জায়গায় কোথায় প্রতিবিম্ব তৈরি করতে হবে। তাহলে এরকম পাওয়ার দেওয়া হয়েছে, মানে সে 25 সেন্টিমিটার দেখতে পায় না, তার দূরত্বটা আরও বেশি। যার হাই পাওয়ার আরও বেশি, 6 ডায়াপ্টার, 5 ডায়াপ্টার, তাদের পাওয়ার আরও বেশি, তো তারা অনেক কাছেই দেখতে পায় না, মানে খুব কাছে তো পায় না, আরও দূরে শুনে দিচ্ছি, এখনও দেখতে পায় না, এখানেও অনেকটা রেঞ্জ থাকে তার, তো সেটাকে অনেক দূরে গিয়ে এই জায়গাতে ফেলতে হয়। তো সেই ক্ষেত্রে তোমার সবসময় উত্তল লেন্স লাগবে, প্লাস লাগবে। এই ত্রুটিটাকে বলা হয় যে দীর্ঘদৃষ্টি। তো এগুলো কেন হয়, কী কারণে হয়, এগুলো অনেক কারণ আছে বই, যে অক্ষি লেন্স যেটা, তার ফোকাস দৈর্ঘ্য হঠাৎ করে বেড়ে যায় কোনো কারণবশত, অথবা ছোট হয়ে যায়। তো এরকম বেড়ে গেলে বা ছোট হয়ে গেলে এই ধরনের যে ত্রুটি এগুলো দেখা যায়। তো সেই কারণগুলো দেখে রাখবে। আর প্রতিকার তো আমি বলে দিচ্ছি, রেমেডি যেগুলো কীভাবে এর ওভারকাম করবে, ধনাত্মক পাওয়ারযুক্ত লেন্স ব্যবহার করলে ওভারকাম করতে পারো। পরীক্ষায় আসে দীর্ঘদৃষ্টি কী, কেন হয়, কীভাবে এর প্রতিকার করা হয়। আর এই ফর্মুলা দিয়ে অঙ্ক, এটা থেকে পাওয়ার বের করার অঙ্ক, এগুলোতেই দিতে পারে। সেম আর একটা প্রবলেম যেটাকে বলা হয় স্বল্প দৃষ্টি, সেটা কি, স্বল্প দৃষ্টি মানে কাছের জিনিস সে দেখতে পায়, যেটা নাম সেটা সে ভালো দেখতে পায়। দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পাই, কাছে জিনিস দেখতে পায় না। স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া যেটা বলা হয়, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, সেটা হচ্ছে দূরের জিনিস দেখতে পায় না, কাছে জিনিস দেখতে পায়। তার মানে এটা তোমার সেই চোখ, এখানে তোমার লেন্স আছে, তো এই বহু দূর যেগুলো আসছে, কোনো একটা বাড়ি সে ফোকাস করেছে, মানে প্যারালাল রশ্মিগুচ্ছ আসছে, তো তার প্রতিবিম্ব এখানে তৈরি হওয়ার কথা, কিন্তু তারা এখানেই প্রতিবিম্ব তৈরি করে ফেলেছে, এরকম জায়গায় এখানে তৈরি হওয়ার কথা এখানে, কিন্তু তার চোখের যে লেন্স, এটা একটা উত্তল লেন্স, তো চোখের যে লেন্স সেটা অভিসারী করে দিয়েছে একটু আগেই, তাই সে ঝাপসা দেখছে। সে দূরের কোনো হেঁটে আসছে, কেউ একদিন হেঁটে আসছে এটা বুঝতে পারছে, কে হেঁটে আসছে সেটা বুঝতে পারছে না। আমাদের ঠাকুমারা বলে যে লাল জামা বুঝতে পারছি, কিন্তু মুখ তো চিনতে পারছি না দূর থেকে, হয় না? তাহলে এটাকে কী করতে হবে, এটা অভিসারী তো আছেই, এটাকে একটু ছড়িয়ে দিতে হবে, একটু দূরে ছড়িয়ে দিতে হবে। এবার দূরের কোন বিন্দুটা সে দেখতে পাচ্ছে, দূরের কোনো একটা বিন্দু, যে ত্রুটিযুক্ত চোখের একটা দূরবিন্দু আছে, যেটা সে রেটিনায় প্রতিবিম্ব তৈরি করে, কোনো একটা দূরত্ব। আমি বললাম যে এটা তার চোখ, এটা রেটিনা, আর এইখানে কোথাও একটা বিন্দু আছে এফ, এখান থেকে যদি রশ্মিগুচ্ছ আসে চোখে এসে পড়ে, তাহলে রেটিনায় প্রতিবিম্ব তৈরি করছে। কিন্তু এর থেকে দূরে নিয়ে গেলে আর হবে না, এটাই তার দূরবিন্দু, এটাই তাই প্রতিবিম্ব। আর ন্যূনতম যেটা স্বাভাবিক দূরত্ব সেটা 25 সেন্টিমিটার, সেটার কোনো পরিবর্তন হবে না, সেটা সেম আছে। তাহলে কী করতে হবে, এই যে এইগুলোকে একটু দূরে সরিয়ে দিতে হবে। তার মানে কি, তার মানে একটু অপসারী করে দিতে হবে একটু, এই এফ বিন্দুটাকে মাথায় রেখে একটু অপসারী করে দিতে হবে।
তাহলে কীভাবে অপসারি করব? এটা অ্যাকচুয়ালি তার সে পরিষ্কার দেখতে পায় এটা, কিন্তু দূরে থাকলে সে দেখতে পায় না। এটাই তার দূরবিন্দু, এটাই তার দূরবিন্দু। তো সেই দূরবিন্দুটাকে ফিট করে দিয়ে আমরা এখান থেকে রশ্মিটাকে কি চেঞ্জ করা যায় দেখা যায়। সাপোজ আমি এই জায়গায় একটা, এই জায়গাতেই সাপোজ আমি একটা, বেশ এইটা থেকে আমি দেখাচ্ছি, এটা লেন্স, চোখ এটা চোখের লেন্স, এখানে রেটিনা, এখানে তোমার সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে। এখানে প্রথমেই এখানে আমি একটা লেন্স বসিয়ে দিলাম। একটা কেমন লেন্স? এটা নিশ্চয়ই বুঝতে কারোর অসুবিধা নেই। কেন লেন্স এরকম, এটা ডাইভার্জিং লেন্স বা অপসারী লেন্স। এই রশ্মি ছড়িয়ে দেয়, তাহলে প্রথমেই ও একটু দূরে ছড়িয়ে দেবে, এইদিকে প্রথমেই একটু দূরে ছড়িয়ে দেবে। আর দূরে যখন ছড়িয়ে দেবে তখন তারা এই বিন্দু থেকে কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আর সেই এই বিন্দুটা হচ্ছে এফ বিন্দুটা, যেটা দূরবিন্দু তার, সে দেখতে পায় এই বিন্দুতে প্রতিবিম্ব বস্তু থাকলে তার রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয়। এটাকে নিয়ে যে ওইখানে ফেলতে হবে, তাহলে তার প্রতিবিম্ব রেটিনায় তৈরি হবে। এইবার যে রশ্মিটা একটু এখানে ছড়িয়ে গিয়েছে, তারপরে তারা আবার এই জায়গায় মিলিত হবে। এবার তোমাকে বের করতে দেবে এর ফোকাস কত। তাহলে এর এই লেন্সের ক্ষেত্রে বস্তু ইনফিনিটি, তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। ভি কত? ভিটা এইটা, লেন্সের ক্ষেত্রে এইটা ভি। তো এটা বুঝতে পারছো যে সেটা উল্টো দিকে। তো আমি সেটাকে ছোটো হাতে ডি বলছি, এই যে দূরত্বটা, এটা ছোটো হাতে ডি বলছি, মাইনাস ডি হয়ে যাবে। তাহলে ফর্মুলা কী বলছি? 1/v, ফর্মুলা বলছে 1/v, তার মানে 1/, ভিডিও ঠিক আছে তো? মোবাইল অনেকক্ষণ দেখিনি আমি, এবার ডান্সিং ভিডিও হয়ে গেলে মুশকিল। বেশ, তো এটা 1/-d, তার মানে 1/v মাইনাস 1/u, তাহলে মাইনাস 1/∞ বা মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 1/f, এফ মানে মাইনাস এফ ফোকাস। তো আমরা যদি এফটা বের করতে চাই এখান থেকে, তাহলে এফটা নেগেটিভ বেরোবে। যদি আমরা এখান থেকে এফটা জানি না যে কী ধরনের লেন্স লাগবে, এইগুলো সব জানি, এখানে ফেলতে হবে প্রতিবিম্ব, তাহলে এফটা অলরেডি এখান থেকে মাইনাস বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করো, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস ডি। এটা 1/∞ মানে 0, আর এটা 1/d মানে মাইনাস ডি, এফ ইজিক্যাল টু মাইনাস ডি। তাহলে এর যে ফোকাস দূরত্ব, এই যে লেন্সটা লাগাতে হবে তার ফোকাস দূরত্ব, তার দূরতম বিন্দুর যে স্পষ্ট দর্শন, সেই দূরত্বটাকে সে মেপে নিয়ে, সেইটাই হচ্ছে তার ফোকাস বিন্দু। এবং এটা ইনভার্স করে দাও, তাহলে পাওয়ার পাবে। ইনভার্স করে দাও এটা সেন্টিমিটারে, তাহলে পি ইজিক্যাল টু 100/d, এটা ইউজ করবো। একটা মাইনাস তো হবেই, কারণ এটা অবতল লেন্স লাগানো আছে। তাহলে 100/d ডায়োপ্টার। এবার কারো যদি -2 ডায়োপ্টার হয়, তাহলে তুমি বুঝতেই পারছো, এটা যদি -2 হয় তাহলে এটা 50 সেন্টিমিটার, তার মানে 50 সেন্টিমিটার দূরত্বটা তার দূরবিন্দু। তো সেই জায়গায় তাকে প্রতিবিম্ব তৈরি করতে হবে। এটা যদি আরও বেশি হয় তাহলে বুঝতেই পারছো যে তার আরও পাওয়ার লাগবে, তাই না? এবার কখনো কখনো কী হয়, কখনো কখনো ইউটা ইনফিনিটি নয় অ্যাকচুয়ালি। যদি এটা ইনফিনিটি না বলি আমি, তাহলে ফর্মুলাতে একটা মাইনাস অন্য একটা ডিস্টেন্স ইউ বসিয়ে দাও, এটা জাস্ট ইউই থাকলো, তাহলে পাওয়ারের ক্ষমতাটা আরেকটু পাল্টে যাবে। বইতে করে দেওয়া আছে, নিচে দেখবে, সেটা একটা ফর্মুলা দিয়ে অঙ্ক দিতে পারে তোমাদের। তো এরকম চোখের ত্রুটি থাকে। এটাও চোখের ওই অক্ষিগোলকের যে সাইজ, সেটা বড় হয়ে গেলে বা ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেলে স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি দেখা যায়। তো এই দুটো দিয়ে অঙ্কটঙ্ক করবে, স্বল্প দৃষ্টি দীর্ঘ দৃষ্টি দিয়ে। ফর্মুলাগুলো মনে রাখবে, বইতে একটু পড়বে, এটা তোমাদের বইয়ে ভালোই দেওয়া আছে। এবং উদাহরণে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো করবে। এছাড়াও আরও কিছু ত্রুটি আছে, আমাদের অ্যাস্টিমেটিজম বা আমাদের ওই ডিস্টরশন, সেগুলো তোমাদের সিলেবাসে নেই। ক্ষীণ দৃষ্টি বা ছানি পড়া, এগুলো সিলেবাসে নেই, সেগুলো আমি আর সময় দিচ্ছি না। নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, বীক্ষণ যন্ত্রাবলী, বীক্ষণ কোণ, কৌণিক বিবর্ধন, এগুলো আছে। তো আমরা এবার থেকে যা যা জিনিস পড়ব, কোনো একটা বস্তুকে, যে আমাদের চোখের লেন্স কোনো একটা বস্তুকে বড় দেখছে বা ছোট দেখছে, তার কারণ হিসেবে আমরা এটাই বলবো, একটা বস্তু যদি এখানে থাকে এ বিন্দুতে, তাহলে সে চোখের
আলোক কেন্দ্রতে যে কোণটা করে সেই কোণটা এই ছবিতে দেখাচ্ছি, এটা থিটা এ। যদি এই বস্তুটাকে কাছে নিয়ে আসি এখানে, তাহলে এই কোণটাই আরেকটু বেড়ে যাবে, সেটাকে বলছি থিটা বি। এই যে থিটা এ আর থিটা বি, এগুলোকে বলা হয় বীক্ষণ কোণ। কোনো বস্তু যদি ক্ষুদ্র লাগে তাহলে বুঝতে হবে সে বীক্ষণ কোণ খুব কম তৈরি করেছে, 1/2 ডিগ্রি, একদমই কম, জিরোর কাছাকাছি। আর বস্তুকে যত বড় মনে হবে, খুব চোখের সামনে রেখে দিয়েছি, তাহলে কি অনেক বড় বস্তু, তার মানে অনেক বেশি কোণ করেছে, তো প্রায় 90 ডিগ্রি এরকম মনে হয় আমাদের। যে কতটা একটা বস্তু কতটা ছোট লাগছে বা বড় লাগছে, সেটা বীক্ষণ কোণ অনুসারে আমরা বিবেচনা করব। আর প্রতিবিম্ব কতটা বীক্ষণ কোণ তৈরি করলো আর বস্তু কতটা বীক্ষণ কোণ উৎপন্ন করলো, তাদের যে রেশিও, এটাকে বলা হয় কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা। বিবর্ধন ক্ষমতা, এটাকে বলা হয় প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, বাই বস্তু দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ। তার মানে এই ছবিতে বুঝতে পারছো যে এটা প্রতিবিম্ব দ্বারা, মানে এই কোনটা বস্তু কোনটা প্রতিবিম্ব বলিনি আমরা। তো যদি এটা থিটা বি বাই থিটা এ হয়, তাহলে যেমন অনুসারে সেরকম হবে, ট্যান থিটা বাই ট্যান থিটা, থিটা ক্ষুদ্র হলে আমরা এরকম করতে পারি। তো এবার আমরা এটাকে এম দিয়ে ডিফাইন করব। আগে যেমন বিবর্ধন বের করেছিলাম রৈখিক বিবর্ধন, এবার সব ক্ষেত্রেই কৌণিক বিবর্ধন আমরা ডিফাইন করব। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলা হয়। আগে লিনিয়ার ম্যাগনিফিকেশন পড়েছিলাম, এবার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। এরকম চাকতি আছে, তো তার প্রত্যেকটি বিন্দু যে অ্যাঙ্গেল করছে সেরকম একটা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলবো আমরা। একটা দাগ ধরি আমরা, অ্যাঙ্গেলটা 2 ডাইমেনশনালি মাপবো, ঘন কোণ মাপবো না। তো কীরকম, প্রথম যেটা বিবর্ধন বের করতে দেবে আমাদের, সেটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। আতস কাজ আমরা সবাই দেখেছি, তো তার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। তো সরল বা বিবর্ধক কাজ যেটা বলা হয়, সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র। তো যদি লেন্স আসে আমার কাছে, এটা একটা আমার কাছে লেন্স আছে, তো আমাদের এটা লেন্সের ফোকাস। লেন্স মানে একটা আতস কাচ টাইপের কিছু একটা, যেটা আতস কাচ কী করে, আমরা বইয়ের লেখা বড় করতে সাহায্য করি, তার সাহায্যে নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়া নিশ্চয়ই দেখা যাবে না, বা মাইক্রো অর্ডারে কিছু নিশ্চয়ই দেখা যাবে না। আতস কাচ যেটুকু বড় করতে পারে সেটুকুই জাস্ট। তো আমাদের একটা আতস কাচ এভাবে নেওয়া হয়েছে, বা একটা সরল অনুবীক্ষণ যন্ত্র না। সরল মানে খুব সিম্পল ব্যাপার, জটিল কিছু নেই এর মধ্যে, কারণ ম্যাক্সিমামটা আগে পড়া আমাদের। সাপোজ এর ফোকাসের ভিতরে আমি কোথাও বস্তু রেখেছি, আর সেই বস্তুটার নাম দিয়েছি পি কিউ, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, এটা যে বস্তু নাম, ফোকাসের ভিতরে রেখেছি। আর আমরা এটুকু জানি যে ফোকাসের ভিতরে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব অসৎ হয় এবং সমশীর্ষ হয়। তো এই প্রতিবিম্ব, এই যে বস্তুটা, এই বস্তুটাকে যদি আমরা এই দূরে রাখতাম, তাহলে আরও বীক্ষণ কোণ তৈরি হতো, মানে আরও ছোটো বীক্ষণ কোণ তৈরি হতো। যত কাছে নিয়ে যাবে তত বীক্ষণ কোণ বাড়বে, কিন্তু বস্তুটা নিজেই ক্ষুদ্র, সুতরাং খুব বেশি বীক্ষণ কোণ হবে না। এটাকে একটু বড়ো করে বীক্ষণ কোণটা যদি বাড়াতে পারি, তাহলে আমাদের লাভ, সেটা বস্তুটাকে বড় হিসেব করে আমরা দেখতে পাবো। তো এখান থেকে একটা রশ্মি প্যারালাল দাও, সেটাকে ফোকাস বিন্দু দিয়ে পার করে দাও, দিয়ে পিছন দিকে বাড়িয়ে দাও, আর একটা আলোক কেন্দ্র দিয়ে পার করো, এদিকে বরাবর আলোক কেন্দ্র দিয়ে পার করলাম। তারা দুটো মিলবে না, স্বাভাবিক ব্যাপার, তারা মিলবে না। তো পিছন দিকে তারা মিলবে, যে জায়গাতে মিলবে সেইটা হচ্ছে তার প্রতিবিম্ব। এটাকে বলছি ছোটো পি আর ছোটো কিউ, আগেও পড়েছি আমরা এই জায়গায়। তো এখানে প্রতিবিম্ব কতটা বীক্ষণ কোণ তৈরি করেছে, সাপোজ সেটা বিটা, এই যে কোণটা উৎপন্ন করেছে আলোক কেন্দ্রের সাথে, সেটাকে বলছি বিটা। আর এই বস্তুটা যদি এখানে থাকতো, এই জায়গায় ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউকে যদি বসাতাম, তাহলে খুব ছোট বীক্ষণ কোণ তৈরি হতো, একদম ছোট, আলফা। এই যে কোণ, এই কোণটা তৈরি হতো, এটাকে বলছি আলফা। বোঝা গেল কী করলাম? ফোকাসের ভিতরে বস্তু রেখেছি, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে,
প্রতিবিম্ব এখন কত বীক্ষণ কোণ তৈরি করেছে, প্রতিবিম্বের টিপ বিন্দুটা দেখবো আমরা আলোক কেন্দ্রে, সেটা বিটা কোণ বলছি আমরা। আর বস্তু কতটা বীক্ষণ কোণ উৎপন্ন করেছে, বস্তু মানে এই বস্তুটা এখানে নয়, তাহলে তো সেম, এটাকে একে যদি এখানে রাখতাম তাহলে খুব কম বীক্ষণ কোণ উৎপন্ন করতো, কিন্তু এই জায়গায় বড় প্রতিবিম্ব হয়ে গিয়েছে তাই বড় বীক্ষণ কোণ উৎপন্ন করছে। তো সেই কোণটা হচ্ছে আলফা। বস্তু যেটা এই যে এইটা যেটা, এটাকে বলছি P1 বলে দিচ্ছি আমরা, P1 Q1, যেটা ইকুয়াল টু PQ, P1 Q1 দ্যাট ইজ ইকুয়াল টু PQ, ক্যাপিটাল PQ। এবার তোমাকে কী বের করতে হবে, তোমাকে বের করতে হবে M, কৌণিক বিবর্ধন M। আর কৌণিক বিবর্ধন আমরা কি বলেছি, বিটা বাই আলফা, বিটা বাই আলফা। তো খুব ক্ষুদ্র বস্তু, তো আমরা সেগুলো অ্যাঙ্গেলগুলোকে ক্ষুদ্র ধরে ট্যান থিটা ইকুয়াল টু থিটা ধরবো, তো সেটা বিটা বাই আলফা, এটা হচ্ছে কৌণিক বিবর্ধন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের ফর্মুলা। এবার দুই জায়গায় তুমি ট্যান লাগিয়ে দাও, ট্যান বিটা বাই ট্যান আলফা। ট্যান কেন করলাম, কারণ ট্যান করলে লম্ব বাই ভূমি পাবো আমরা। বিটা কোণ যেটা, এটা বিটা কোণ, তো তার সাথে লম্ব এইটা মানে ছোটো PQ বাই ভূমি মানে কি, এটা আলোক কেন্দ্রটাকে ও বলে দাও, তো ও অ্যান্ড ছোটো হাতের কিউ, ও কিউ। আর এই দিক বরাবর কি, ট্যান আলফা সমান কী হবে, ট্যান আলফা, এটা আলফা কোণ, তাহলে এটা লম্ব মানে ছোটো, এটা হচ্ছে P1 Q1 দ্যাট ইজ PQ। তো PQ, ক্যাপিটাল PQ ডিভাইডেড বাই OQ, ক্যাপিটাল PQ ডিভাইডেড বাই OQ। কী কাটবে, OQ কেটে গেল, তাহলে PQ বাই PQ, ক্যাপিটাল PQ স্মল PQ বাই ক্যাপিটাল PQ। তো এটা আমরা জানি যে রৈখিক বিবর্ধনই হয় এই ফর্মুলাটা। আর এটা থেকে আমরা এটাও জানি যে তার মানে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, রৈখিক ম্যাগনিফিকেশন সেম বেরোলো, তার ভ্যালুটা যেটা সেটা সেম বেরোলো। এবং PQ যেটা, এই যে PQ, এইটা যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হয়, মানে আমি যদি এটাকে ভি বলি, প্রতিবিম্ব বলি ভি, আর ভিটাকে যদি আমি ডিতে, যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বতে ফিট করি, তাহলে এটা ডি বাই ইউ, এটাকে আমি বলতে পারি ডি বাই ইউ, যে স্পষ্ট দর্শনের প্রতিবিম্ব তৈরি করেছি আমি, তাহলে ডি বাই ইউ বলতে পারি আমরা। আর লেন্সের সাধারণ সমীকরণ থেকে, এটা 1 নম্বর সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ থেকে কি জানি আমরা, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। যদি পুরো ইকুয়েশনটা ক্যাপিটাল ডি দিয়ে গুণ করি, তাহলে ক্যাপিটাল ডি, ভি এর মান নেগেটিভ, অসৎ প্রতিবিম্ব, তো মাইনাস ভি, ইউ এর মান নেগেটিভ, তো মাইনাস ইউ, দ্যাট ইজ প্লাস হয়ে গেল, এটাকেও ডি দিয়ে গুণ করেছি, আর এটা ডি বাই এফ, উত্তর লেন্স, তাই এটা প্লাস। তা তোমাকে ডি বাই ইউটা বের করতে হবে, ডি বাই ইউটা, ডি বাই ইউ যেটা পড়ে রইল সেটা কী হবে, ডি বাই ইউ ইকুয়াল টু ডি বাই এফ প্লাস ডি বাই ভি। এটা ইকুয়েশন নাম্বার 2, দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 2। এটাকে এই জায়গায় বসিয়ে দাও, তাহলে বিবর্ধন কত, বিবর্ধন এম সমান ডি ইন্টু 1/f প্লাস 1/v, বা সিম্পল ডি বাই এফ প্লাস ডি বাই ভি রাখছি আমি, কারণ কাটাকুটি করবো, ডি বাই এফ প্লাস ডি বাই ভি, এইটা হচ্ছে বিবর্ধন। ডিটা কি, ডিটা হচ্ছে স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব। ভিটা কি, ভিটা হচ্ছে প্রতিবিম্বটা আমি ডিতেও তৈরি করতে পারি। যদি প্রতিবিম্ব 1 নম্বর কেস, যদি আমি বলি যে ভি ইকুয়াল টু ডি, ভি ইকুয়াল টু ইনফিনিটি, সাপোজ আমি বলছি প্রতিবিম্ব ইনফিনিটিতে তৈরি করছি, অসীমে প্রতিবিম্ব তৈরি করছি, মানে এ মিলবে না, এরকম যদি হয়, ইনফিনিটিতে যদি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে বিবর্ধন কত, 1/∞ মানে 0, তাহলে অনলি ডি বাই এফ, এইটা হচ্ছে বিবর্ধন। আর যদি প্রতিবিম্বটা আমরা ডিতেই তৈরি করি, ক্যাপিটাল ডিতেই তৈরি করি, মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি করি প্রতিবিম্বটা, মানে যে জায়গায় আমি স্পষ্ট দেখতে পাই, সেই যে বিন্দুটা, ইনফিনিটিতে প্রতিবিম্ব নিশ্চয়ই তৈরি করবো না। যদি ভিতে তৈরি করি 2 নম্বরে, তাহলে কী হবে, ভি ইকুয়াল টু যদি ক্যাপিটাল ডি হয়, তাহলে এম ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ, এটা একটা ফর্মুলা। এই দুটো হচ্ছে বিবর্ধন, বিবর্ধনের রেঞ্জ, ইনফিনিটি থেকে ডি, এই রেঞ্জের মধ্যে প্রতিবিম্ব তৈরি করতে হবে আমাকে। ইনফিনিটি থেকে যদি ডি পর্যন্ত তৈরি করি, তাহলে বিবর্ধন চেঞ্জ হচ্ছে কোথা থেকে কোথা, ডি বাই এফ থেকে 1 প্লাস ডি বাই এফ। এখন অনেকেই প্রশ্ন করবে যে 1 নম্বর সমীকরণটা বিবর্ধনের সমীকরণ, এইটা থাকতেও আমি কেন এইভাবে প্রকাশ করলাম। এইভাবে প্রকাশ করার কারণ হচ্ছে, এখানে আছে ইউ, এটা একটা মাইক্রো বস্তু রাখা আছে, তো কোথায় রাখা আছে খুঁজে পাওয়া মুশকিল, তো তার যে
প্রতিবিম্বটাকে দূরে গিয়ে সেটা বিবর্ধন করে তার অবস্থানটা ক্লিয়ারলি দেখা যায়। ওই জন্যে নোন প্যারামিটার দিয়ে বিবর্ধনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইউটাকে ভেতরে ঢুকে আছে, ইউ কোথায় একটা বিন্দু বস্তু ঢুকে আছে, তো সেইটা থেকে বিবর্ধন বের করাচ্ছে। আর বিবর্ধনটা কোথায় বের করতে পারবো এটা সে রেঞ্জ বোঝাচ্ছে। এটা এখানে ইউ ঢুকে আছে, তো ইউটাকে আমরা রিপ্লেস করে দিয়ে এটাকে এমনভাবে রিপ্লেস করেছি যে ডি/এফ প্লাস ডি/ভি। ভিটা বড় সড়ো হয়ে তৈরি হয়েছে, তো ভিটাকে রাখো এক্সপ্রেশনে, দিয়ে ভিটাকে তুমি অ্যাডজাস্ট করো। আর ডিটা আমরা জানি এটা 25 অলওয়েজ, ক্যাপিটাল ডিটা। এফটা যে লেন্স লাগানো হয়েছে তার ফোকাস দৈর্ঘ্য, আর বাকি তো সবই আমরা জানি। তো আমরা একটা সরল অনুবীক্ষণ যন্ত্রকে বিবর্ধক হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে যদি এটা সাপোজ ডি ইজ ইকাল টু তোমার 25 সেন্টিমিটার, যদি তুমি 25 সেন্টিমিটার দেখলে ফোকাস তোমার হচ্ছে 10, সাপোজ এই কেসে ফোকাস তোমার 10, তাহলে এম কত? যদি আমি বলি যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর আমাদের ডি এটা 25 সেন্টিমিটার, তাহলে বিবর্ধনের রেঞ্জ কত? একটা হচ্ছে ডি/এফ, তার মানে এটা বা এটা মানে 2.5, এখান থেকে পাচ্ছি 2.5, আর এখান থেকে কত পাচ্ছি 1 + 2.5, তার মানে 3.5। এই হচ্ছে বিবর্ধনের রেঞ্জ। তার মানে যে বস্তুটা থাকবে সেটা 2.5 গুণ বাড়তে পারে, বা 3.5 গুণ বাড়তে পারে, বা ইন বিটুইন দ্যাম বাড়তে পারে। তাহলে একটা বিন্দু বস্তু, এটা একটা বিন্দু বস্তু, তার দ্বিগুণ বৃদ্ধি বা 10 গুণ বৃদ্ধি, তাহলে কতটা হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, এতটুকু হবে জাস্ট। সেটাও একটা বিন্দু বস্তু যদি তাকে যদি বিবর্ধন করি, আর বিবর্ধনটা দেখা যাচ্ছে যে সেটা 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ। আর যদি বস্তুটা খুবই ছোট হয় তাহলে সেটাকে 10 গুণ করে দিলেও আমার কোনো এসে যাবে না, আমি তাকে দেখতে পাবো না। আমাদের যে জুমিং পাওয়ার, সেটা যদি জুম করে যায়, তো সেটা তার যেমন জুমিং পাওয়ার, সেটা যদি এটা 30 গুণ জুম করতে পারে তাহলে সেটা 30 অনুসারে ইন্টু 30 হবে। সে বস্তুটার উপর ডিপেন্ড করছে বস্তুটা কতটা ছোট। সুতরাং দিস ইজ নট ইয়োর মানে সাফিসিয়েন্ট ডিটারমেন্ট। তুমি যেটা চাইছো সেটা যে তোমার ফুলফিল হচ্ছে এই জায়গায়, সেটা নয়। আরও কিছু মডিফাই দরকার। একটা সরল অনুবীক্ষণের যন্ত্রের সাহায্যে তুমি কিন্তু খুব বেশি বিবর্ধন করতে পারবে না। তার জন্য কী করতে হবে? তোমাকে আরও একটা লেন্সের সম্মুখীন হতে হবে, যে লেন্সটা বিবর্ধনটাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। কত গুণ? প্রায় 2000 গুণ বাড়িয়ে দেবে। 2000 গুণ বিবর্ধনটাকে বাড়িয়ে দেবে। এখানে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ না, 2000 গুণ। তার মানে বুঝতে পারছি এটা অনেকটা বিবর্ধন। তা সেই ধরনের অনুবীক্ষণিক যন্ত্রকে বলা হয় যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তা আমরা নেক্সট পড়ব এখনই, সেটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রের বুদ্ধি কাজে লাগিয়ে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তৈরি করব। ক্যালকুলেশন খুবই সহজ। একটু কেয়ারফুলি যদি সবাই ভিডিও দেখে তাহলে বুঝতে পারবে, নাহলে বই পড়ে হবে না তা বলবো না, হবে, কিন্তু একটু সবাই অ্যাভয়েড করে যায়। আমি দেখেছি এই চ্যাপ্টারটা কঠিন বলে, কিন্তু খুব কঠিন নয় চ্যাপ্টারটা। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তো এখানে দু ধরনের লেন্স, একটা লেন্স দিয়ে তো হলো না। একটা লেন্সের কাজ কি? এটা একটা লেন্স ছিল, ফোকাসে যদি বস্তু রাখি। আর একটা জিনিস মাথায় রাখো, এটা যদি লেন্স হয়, এটা যদি ফোকাস হয়, যদি বস্তু এভাবে রাখি তাহলে প্রতিবিম্ব এইভাবে অসৎ। আচ্ছা, এই ছবিতে যদি বস্তু এইভাবে থাকতো আর ফোকাসের ভিতরেই থাকতো তাহলে প্রতিবিম্ব অসৎই হতো, কিন্তু এই দিকে হতো। কারণ আমরা জানি সমশীর্ষ হয়, উল্টো হয়ে যায়। এটাকে এই পাশ থেকে দেখছি, এটাকে উল্টো দিকে মুখটা ঘুরিয়ে দেখছি। এটা সেম জিনিস। আমরা এটা কাজে লাগাবো এখনই। কিভাবে কাজে লাগাবো? এইটা এর বিবর্ধন আমরা জানি। সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে এখানে বস্তু রাখলে এর বিবর্ধন কত হয়? একটু আগেই পেলাম যে সেটা 1 + d/f, এই পরিমাণ বিবর্ধন। এটা হচ্ছে ম্যাক্সিমাম বিবর্ধনের রেঞ্জ সেটা। তো আমরা এটাকে কাজে লাগিয়ে নেক্সট যে বিবর্ধন অনুবীক্ষণ যন্ত্র তৈরি করেছি, যেটা নাম দিয়েছি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। দুটো লেন্স এই জায়গায় থাকে, এরকম একটা লেন্স আর একটা লেন্স, দুটো লেন্স থাকে, একটা বড় একটা ছোট। দুজনের ফোকাস দৈর্ঘ্য আলাদা। আমরা অনুবীক্ষণ যন্ত্রে যখন নববীক্ষণ পড়ব তখন দেখব যে কার ফোকাস দৈর্ঘ্যটা বড় রাখতে হয়। আপাতত দুটোই ছোট। এই কেস যেটা, সেটা এরও ফোকাস দৈর্ঘ্য কম, এরও ফোকাস দৈর্ঘ্য কম, এরকম দুটো লেন্স আমরা চুজ করেছি। এই যে উত্তল লেন্সটা, এটাকে আমরা বলবো ও লেন্স। এই যে উত্তল লেন্সটা, এটাকে বলবো ই লেন্স, ই ফর আইপিস, আর ও ফর হচ্ছে অবজেক্টিভ। তার মানে তোমার চোখটা থাকবে এই জায়গায়, এটা তোমার চোখ। তোমার চোখের সামনে যে লেন্সটা পড়ে রয়েছে সেটাকে বলা হচ্ছে
অভিনেত্র, নেত্রের সামনে যে লেন্স, আর এটা লক্ষ্যের সামনে যে লেন্স, এখানে বস্তু রাখা হবে কোথাও একটা, এই লাইন বরাবর কোথাও একটা বস্তু রাখবো। তো বস্তুর সামনে যে লেন্স সেটাকে বলা হয় অবজেক্টিভ বা অভিলক্ষ্য, ঠিক আছে? এটাকে বলা হয় অবজেক্টিভ, অবজেক্টিভের ওটাকে নেওয়া হয়েছে, এটাকে বলা আইপিস। চোখ, নেত্রের সামনে নেত্র লেন্স, বস্তুর সামনে বস্তু লেন্স, তো সেটা অবজেক্টিভ অ্যান্ড আইপিএস দুটো নাম দেওয়া হয়েছে। তাদের হিসাবেই এটাকে ও আর ই দেওয়া হয়েছে। এদের আলাদা আলাদা ফোকাস দৈর্ঘ্য আছে। আপাতত দুটো ক্ষেত্রেই আমরা বলছি ফোকাস দৈর্ঘ্যের মান কম। তো এর ফোকাস দৈর্ঘ্য সাপোজ এটা এফ ও, ক্যাপিটাল এফ ও, এর এইদিকেও আছে এফ ও ফোকাস দৈর্ঘ্য, আর এরও ফোকাস দৈর্ঘ্য আছে, সেটা এই একটা বিন্দু এফ ই, এর ওই পাশেও আছে এফ ই। বিন্দু এগুলো ফোকাস দৈর্ঘ্য, দূরত্বগুলো আলোককেন্দ্র থেকে মাপি আমরা, বিন্দুগুলোকে বড় হাতের দিই। এবার কি করব, এবার কোথাও একটা বস্তু রাখা হয়েছে, ধরে নাও এর ফোকাসে বাইরে বস্তু রাখা হয়েছে, এখানে নাম দিয়ে দাও ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, অরিজিনাল বস্তু, সৎ বস্তু, তো সেটা ক্যাপিটাল পি কিউ দেবো। বস্তু থেকে আলোকরশ্মিগুচ্ছ বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এই দুটো লেন্সকে কি করা হয়, একটা নলের ভেতর দিয়ে বসানো হয়েছে। এর একটা নল, একটা বড় সড়ো নল আছে, নলের দৈর্ঘ্য এল, নলের দৈর্ঘ্য এল। তো সেই লেন্স দুটোকে দুই জায়গায় ফিট করে দেওয়া হয়েছে, দিয়ে আমরা ওই এক ধার থেকে দেখছি। তার মানে একটা বড় লেন্স, লম্বা লেংথ ওলা একটা নল লাগবে আমার। পিকিউ বস্তু, পিকিউ থেকে রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আমরা জানি সমান্তরাল রশ্মিগুচ্ছে এলে ফোকাসে বেরিয়ে যায় এইভাবে। আরেকটা রশ্মি কোন দিকে ফেলবো, আলোককেন্দ্র দিয়ে ফেলবো, আলোককেন্দ্র দিয়ে পাঠাও, তাহলে সে সোজা বেরিয়ে যায় এরকমভাবে। আমাদের ছবি সবসময় আগে আঁকবে, মানে আমার তো বোর্ড যখন খাতায় আঁকবে রেজাল্টটা আগে দেখে নেবে কী রেজাল্ট, তারপরে ছবি আঁকার চেষ্টা করবে, নইলে ছবি মিলবে না, বোর্ড পেরিয়ে চলে যাবে ছবি। যে আমার যেমন বোর্ড পেরিয়ে চলে যাচ্ছে, এটাকে ওই পিছনে আরেকটু দূরে রাখলে ভালো হতো। এই জায়গায় কাট করছে দুটো প্রতিফলিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি দুটো, এরা এইদিকে যাচ্ছে, তারা এই বিন্দুতে কাট করেছে, তার মানে এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। এই প্রতিবিম্ব কী নাম দেবো, উল্টো প্রতিবিম্ব। এটাকে নাম দিচ্ছি P1 Q1। P1 PQটা কি, PQটা হচ্ছে বস্তু, অ্যাকচুয়াল বস্তু। P1 Q1টা কি, এটা হচ্ছে প্রথম অবজেক্টিভের প্রতিবিম্ব। তাহলে ইমেজ অফ অবজেক্টিভ, অবজেক্টিভের ইমেজ, সৎ না অসৎ, সৎ। দেখতে পাচ্ছ রিয়েল ইমেজ তৈরি হচ্ছে, উল্টো প্রতিবিম্ব এরকম হয়, ফোকাসের বাইরে তৈরি হয়েছে। তো এটা ফোকাসের বাইরে আছে, ওটা ফোকাসের বাইরে আছে, সুতরাং সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে এই দিক বরাবর। কিন্তু এটা এমনভাবে রাখা হয়েছে, এই লেন্সটাকে এমনভাবে রেখেছি যাতে করে এই প্রতিবিম্বটা আইপিসের ফোকাসের ভিতরে তৈরি হয়। তাহলে এর যদি ফোকাসের ভিতরে তৈরি হয়, তাহলে এর অসৎ প্রতিবিম্ব তৈরি হবে উল্টো এই দিক বরাবর, একটু আগেই পড়লাম আমরা। তাহলে এখান থেকে দুটো রশ্মি পাঠাও, একটা সমান্তরাল রশ্মি করছো, সে ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে, আর একটা রশ্মি আলোককেন্দ্র দিয়ে দাও, সে ওই দিক বরাবর সোজায় বেরিয়ে চলে যাবে। সেই দুটো রশ্মিকে যদি মেলায়, বা এই দুটো রশ্মিকে যদি তাদের মতো করে আমরা টানি, ড্র করি, তাহলে একটা এরকম আলোককেন্দ্র দিয়ে একটা, আর একটা নিজের মতো করে সমান্তরাল করে ফোকাস, এটা ফোকাস, তো সেটা ফোকাস দিয়ে আমরা পার করে দিলাম। তো এটা যেহেতু ফোকাসের ভিতরে আছে, এর ফোকাসের ভিতরে আছে, ওরা কখনোই ওইদিকে মিলিত হবে না, অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। তাই পিছন দিকে এটাকে বাড়াও, যদি পিছন দিকে বাড়াই, এইটাকে যদি পিছন দিকে বাড়াই এখানে, তাহলে এইটা হচ্ছে তোমার ইমেজ। এটাকে ছোটো পি ছোটো কিউ, ছোটো পি ছোটো কিউ, এইটা হচ্ছে তোমার চূড়ান্ত প্রতিবিম্ব। তাহলে ছোটো পি ছোটো কিউ, এটা হচ্ছে চূড়ান্ত ইমেজ, চূড়ান্ত প্রতিবিম্ব। কেমন হয়েছে, এটা উল্টো, এটা হচ্ছে উল্টো, অনেক বড়, শুধু একবার বড় না, এ একটু বড় করেছে তারপরে আবার বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে, তো বেশ বিবর্ধিত হয়েছে, 2000 গুণ বিবর্ধন হতে পারে এর। ঠিক আছে, কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এটাকে ফোকাসের বাইরে রাখতে হবে, তবেই ওর ফোকাসের ভিতরে ঢুকবে। এটা যদি ফোকাসের ভিতরে ঢুকে যায় এই বস্তুটাকে, তাহলে এই অসৎ প্রতিবিম্ব তৈরি করবে। তখন তো বুঝতে পারছে বাইরে অনেক দূরে থাকবে, সুতরাং এটা এরকম হবে না। আর এটা চূড়ান্ত প্রতিবিম্ব উল্টো হয়েছে, কারণ তুমি একটা প্রিজম, সমশীর্ষকারী প্রিজম ব্যবহার করতে পারো এটাকে সোজা করার জন্য। আমরা পড়েছি সমশীর্ষকারী প্রিজমের সাহায্যে 90 ডিগ্রি ডেভিয়েশনের সাহায্যে কীভাবে প্রতিবিম্ব সোজা হয়ে যায়। তো যেহেতু এটা অবজেক্টিভ, এর বিবর্ধন M0 MO, আর এর বিবর্ধন যেটা সেটা হচ্ছে আইপিএস, তো সেটা ME, আর চূড়ান্ত বিবর্ধন যেটা সেটা হচ্ছে MO ইন্টু ME। এরকম আমরা আগে পড়েছি, এটাও নতুন কিছু না, M1 ইন্টু M2 এরকম পড়েছি। কেন এরকম হয়, গুণ কেন হয়, যোগ কেন হয় না,
কারণ এদের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে এইটা পি কিউটা। এর বিবর্ধন যখন করব, প্রথমটার যখন বিবর্ধন বলবো আমরা, তখন সেটা পি ওয়ান কিউ ওয়ান বাই পি কিউ। দ্বিতীয়টার বিবর্ধন যখন বলবো এম ই, তখন সেটা কী হবে, তখন সেটা পি কিউ বাই এইটা ছোটো পি কিউ বাই পি ওয়ান কিউ ওয়ান, এরকম কেস আমরা করব। আর যখন চূড়ান্ত প্রতিবিম্ব আমার দরকার, তখন চূড়ান্ত প্রতিবিম্ব বাই অরিজিনাল বস্তু, এটা হচ্ছে চূড়ান্ত বিবর্ধন, পি কিউ বাই পি কিউ। এটাকে তুমি কীভাবে লিখতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। এটাকে যদি রিঅ্যারেঞ্জ করো, পি কিউ বাই এখানে দুদিকে যদি আমরা পি ওয়ান কিউ ওয়ান গুণ করে দিই এখানে, যে পি কিউ বাই পি ওয়ান কিউ ওয়ান ইন্টু পি ওয়ান কিউ ওয়ান বাই পি কিউ, তাহলে এটা একটা এম ওয়ান এম জিরো, একটা এম ই ইন্টু এম ওয়ান এম জিরো এরকম পড়ে রয়েছে। তো চূড়ান্ত প্রতিবিম্ব হলে দুটো জিনিস কমন থাকে, তাই এটাকে গুণ ভাগ করে দিয়ে আমরা ওই জিনিসটাকে ফেরত পেতে পারি। তাই বিবর্ধন গুণ হয়ে যায়, যোগ হয় না, বেড়ে যায়। তো এম ইকুয়াল টু এম ওয়ান, আর গুণ হয় বলি সেটা বহু গুণ বাড়ানো যায়। যোগে আর কতটুকু বাড়বে, কিন্তু গুণে অনেকটা বাড়ে। তো প্রথম ক্ষেত্রে যে বিবর্ধন, সেটাকে যদি বলি এম জিরো, সেটা খুব সিম্পলি বেরিয়ে যাবে। এম জিরো যেটা, সেটা হচ্ছে ভি বাই ইউ। তো ভি বাই ইউ মানে পি ওয়ান বাই কিউ ওয়ান, বিবর্ধন লেন্সের বিবর্ধনের ফর্মুলা জাস্ট ভি বাই ইউ। এটা উত্তর লেন্স, ফোকাসের বাইরে বসতে আছে, তো জাস্ট এম ইকুয়াল টু ভি বাই ইউ। ভিটা কি, ভিটা হচ্ছে এই দূরত্বটা, এই যে এতটা, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে ইউ। এটা ভি, এটা ইউ। তো ভি বাই ইউ করলে তুমি এম জিরো পেয়ে যাবে। সিমিলারলি এম ই কি, আইপিএসের বিবর্ধন একটু আগে বের করলাম, ওয়ান প্লাস ডি বাই এফ ই। আইপিএসের ফোকাস, ওই জন্য একটা এফ ই বসিয়েছি। এবার দুটোকে গুণ করে দাও, তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব পাবে। চূড়ান্ত প্রতিবিম্ব হচ্ছে ভি বাই ইউ ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ ই। এবার এটাকে রাখবো না, ভি বাই ইউটাকে পাল্টে দেবো। কেন? কারণ ভিটা কোথায় আমি জানি না, এটাকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি, বাইরে রেখেছি তো মাপতে পারি, এটাও বাইরে আছে সেটাও মেপে নিতে পারি, কিন্তু ক্যালকুলেশন করে। কিন্তু এই ভেতরটা যেটা, সেটা ভেতরে কোথায় তৈরি হয়েছে, তো আমাদের সেটা সচরাচর ফর্মুলা ছাড়া বের করতে পারবো না। তো সেইটাকে জায়গা থেকে বাদ দিয়ে দাও, ভি বাই ইউটাকে রিপ্লেস করে দাও। কীভাবে রিপ্লেস করবো? লেন্সের সূত্র ইউজ করো। কার ক্ষেত্রে ভি? প্রথমটার ক্ষেত্রে ভি। তাহলে প্রথমটার ক্ষেত্রে সূত্র কি? ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, আর ইউ মানে মাইনাস ইউ, ইকুয়াল টু ওয়ান বাই এফ ও। আর আমার ভি বাই ইউ দরকার, তাহলে পুরো ইকুয়েশনটাকে ভি দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকে ভি দিয়ে গুণ করলাম, এটাকেও ভি দিয়ে গুণ করলাম, এটাকেও ভি দিয়ে গুণ করলাম, তাহলে এখানে একটা ভি বাই ইউ চলে এসছে। এই ভি বাই ইউটা কি? ভি বাই এফ ও মাইনাস ভি বাই ভি মানে ওয়ান। তাহলে কী পেলাম আমরা? ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ ও মাইনাস ওয়ান। যদি এইটা এখানে বসাই, তাহলে এখান থেকে পাবো ভি বাই এফ ও মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ ই। তো এখানে আবার একটা সমস্যা, আবার ভিটাকে এলিমিনেট করতে গিয়ে আবার ভি ঢুকে গিয়েছে, কিন্তু ফোকাসটা বেরিয়ে এসছে। ইউটাকে আর লাগছে না আমার, ইউটাকে কোথায় বস্তু আছে সে আবার একই কথা, খুব ছোটো বস্তু আছে তো তাকে মাপতে পারছি না, সেটা এলিমিনেট করে দাও। কিন্তু ভিটা সেটাও তো ভেতরে তৈরি হয়েছে, তো সেটাকেও যদি বাদ দিয়ে দিতে হয়, তাহলে একটি অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে পারি আমরা। সেটা হচ্ছে ভিটা এই নলের দৈর্ঘ্যের সমান করে দাও, এটাকে অনেক দূরে ওইখানে গিয়ে ফেলো, তাহলে ও যত ফোকাসের কাছে যাবে এ তত বড় হবে। এই লেন্স আর এই লেন্সের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা হচ্ছে এল, আর ভি হচ্ছে প্রথম লেন্স থেকে প্রথম প্রতিবিম্বের দূরত্ব, প্রথম বস্তু যেটা তার প্রতিবিম্ব দূরত্ব, এটা হচ্ছে ভি। ভিটাকে আরেকটু দূরে করে দাও, তাহলে এল এর সমান হয়ে যাবে, নলের দৈর্ঘ্যের সমান হয়ে যাবে। তাহলে পরের লাইনে এটা আরেকটি অ্যাপ্রক্সিমেশন করে আমরা একটা এল বাই এফ ও মাইনাস ওয়ান অ্যান্ড দেন ওয়ান প্লাস ডি বাই এফ ই এটা বসাতে পারি। এবার এখানে এদের যে ভ্যালু এল বাই, বুঝতেই পারছো এর বিবর্ধনটা যেহেতু অনেক বেশি হয়, প্রায় আমি বললাম 2000 গুণের কাছাকাছি বিবর্ধন অনেক বেশি হতে পারে, মানে করা যায়। আমি যে বলছি না যে সব অনুবীক্ষণ যন্ত্রেরই এরকম ক্ষমতা 2000 4000 এরকম ক্ষমতা, মানে বিবর্ধন তুমি বাড়াতে পারো। তো এইটা যদি অনেক অনেক বিবর্ধন হয়, তাহলে এই ওয়ান ওয়ান যেগুলো আছে সেগুলো তুমি ইগনোর করতে পারো। সেক্ষেত্রে যদি খুব বড় বড় বিবর্ধনের হিসাব করি আমরা, তাহলে অনেক দৈর্ঘ্য, তার অনেক লেংদি, অনেক বড় লেংথ হবে, নলের দৈর্ঘ্যটা বড় হবে, তাই না? ফোকাসগুলোর মান কম হতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি এটাকে আরও অ্যাপ্রক্সিমেশন করে ওয়ানগুলোকে নেগলেক্ট করে এল বাই এফ ও ইন্টু ডি বাই এফ ই এটা ধরেও ক্যালকুলেশন করতে পারো।
তাহলে এটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, যেটা যদি এটা আবার ইনফিনিটি হয়ে যায় তাহলে এটা এর ফোকাসই বসে থাকবে, তাহলে ইনফিনিটি হয়ে গেল, অসীমে প্রতিবিম্ব তৈরি হলো সেম জিনিসের দ্বারা। আর আমরা নিশ্চয়ই ইনফাইনাইটের প্রতিবিম্ব তৈরি করবো না, কারণ যত ইনফিনিটির দিকে যাবে সাইজটা বেড়ে যাবে, এটা ঠিক, কিন্তু ফেটে যাবে ছবিটা। একটা ছবিকে যদি আমরা জুম করি তাহলে সেটা জুম করতে 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 একটা লিমিট থাকে। আমি যদি বলি এটা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ জুম করব, তাহলে বস্তুটার একদমই তার রিজলিউশন কমে যাবে। তো সেটাকে আমি ইনফিনিটিতে নিশ্চয়ই ফেলবো না, আমরা একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করব এখানে। তো এইটা সেই চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব, ক্যাপিটাল ডি, এইটা সেই চূড়ান্ত প্রতিবিম্ব দূরত্ব, এইটা হচ্ছে ক্যাপিটাল ডি। যেটা প্রথম ক্ষেত্রের কেসটা, যেটা এটা একটা বস্তু ছিল, এটা ডি, তো সেই স্পষ্ট দর্শনের ন্যূনতম প্রতিবিম্বের জন্য প্রতিবিম্ব তৈরি করবো আমরা। তো এটা ছিল আমাদের যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। আর একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে নভোবীক্ষণ। এটা বলি এই চ্যাপ্টারটা শেষ, তারপর কিছু অঙ্ক করবে, আমি টেনে দিলাম আজকে। মনে করলে এটা দুদিনেও পড়ানো যেত, কিন্তু আমার যেহেতু একটা দিন আমার অফ গিয়েছে, সুতরাং আমাকে টানতেই হবে। নেক্সট হচ্ছে, সেটা হচ্ছে নভোবীক্ষণ, প্রতিসারক নভোবীক্ষণ বা রিফ্র্যাক্টিং অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। প্রতিসারক নভোবীক্ষণ, প্রতিসারক নভোবীক্ষণ বা টেলিস্কোপ যেগুলো, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ যেগুলো, সেগুলো আমরা কী করি, সেগুলো আমরা দূরের জিনিস দেখি, নক্ষত্র, তারা, এইগুলো দেখি। সুশান্ত সিং রাজপুত দেখতো বাড়িতে বসে বসে চাঁদ তারা, আমরাও দেখি, আমাদের স্কুলের ছেলেরাও দেখে, কিন্তু পাশের বাড়ি বারান্দা ফোকাস করে, চাঁদ তারা ফোকাস করে না। যাই হোক, তো আমাদের এখানেও দুটো লেন্স আছে, এটা একটা লেন্স, এটা একটা লেন্স, দুটো লেন্স। এক্ষেত্রেও আমরা একই নাম দেবো, অবজেক্টিভ অ্যান্ড আইপিস। তুলনামূলক এটা একটু বড় এটা থেকে, মানে এর তো একটু বিবর্ধন করছে, তো সেই রশ্মিটা এর গায়ে যেন এসে পড়ে, এটা হচ্ছে ব্যাপার। এ একটু বিবর্ধন করছে, এরকম একটা কিছু। এবার বস্তু ইনফিনিটিতে আছে, আমি ওই উপর দিকে ফোকাস করেছি কোনোভাবে, বা এরকম আলো তেরছাভাবে আসছে কোনো দিকে, তো এইভাবে আলো এসে পড়েছে তেরছাভাবে। কত অ্যাঙ্গেলে এসে পড়েছে? আলফা অ্যাঙ্গেলে। কী হবে? ফোকাস তলে প্রতিবিম্ব তৈরি হবে। তো এটা একটা বিন্দু, এটা ফোকাস বিন্দু। যদি এটা ফোকাসই করি তাহলে ওটা ইনফিনিটিতে প্রতিবিম্ব তৈরি হবে। এরও ফোকাস যদি দুটোই সেম হয় তাহলে ওটা ইনফিনিটি হবে। কিন্তু আমরা অ্যাডজাস্ট করলাম, আমরা বললাম যে এটাকে এর ফোকাসের ভিতরে, মানে এটা এর ফোকাসটা ওখানে আর এর ফোকাসটা এইটা, মানে এরা মিলিত হয়েছে কোন জায়গায়, এখানে এখানে এখানে, এইরকমভাবে তারা মিলিত হয়েছে এই জায়গায়, তাহলে এইটা প্রতিবিম্ব তৈরি হবে। এটা যদি বস্তু ইনফিনিটিতে হয় তাহলে এটা প্রতিবিম্ব। নাম দিয়ে দাও তুমি P1 Q1, P1 Q1। কেমন প্রতিবিম্ব তৈরি হয়েছে? ফোকাসে, এটার ফোকাস, এর ফোকাস, এই যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, কিন্তু ওর ফোকাসটা এমনভাবে ফিট করেছে, এটা যদি অবজেক্টিভ হয় তাহলে এটা FO, এতটা দূরত্ব আমার FO। ফর্মুলা থেকে বুঝতেই পারছো, খুব ইজি ফর্মুলা ইউজ করবে, 1/v 1/f u 1/f। তা 1/ইউটা কি? ইউটা ইনফিনিটি, সুতরাং ভিটা F0 হয়ে যাবে, এরকম FO হয়ে যাবে। তো একই টেকনিক, একই বিবর্ধন, সেম ফর্মুলা এরকম। আর এটা যদি এক্স্যাক্টলি যদি সেম বিন্দু হয়, এটা যদি ফোকাস পয়েন্ট অফ FE হয় এটা, আর তুমি যদি ওখানেই প্রতিবিম্ব তৈরি করো, দুটোর ফোকাস সেম করেছে আমি, এইটা এরও যা ফোকাস ওরও তাই ফোকাস, তাও এখান থেকে এসে ওখানে প্রতিবিম্ব তৈরি করলো, আর এইটাই ওর ফোকাস, তো সে ইনফিনিটিতে বিবর্ধন তৈরি করবে। তো সেরকম করেও আমি করতে পারি, সেরকম দুটো ক্যালকুলেশনে বই করা আছে। এটা আমি করবো না ক্যালকুলেশনটা, আমি জাস্ট টেকনিকটা বলে দিচ্ছি, বাকিটা নিজেরা করবে, কারণ যৌগিক অনুবীক্ষণ যন্ত্র হয়ে গেলে এটা আর কঠিন কিছু না, ওইটা বুঝতে পারলে এটা হয়ে যাবে। তো এবার সেম জিনিস, ফোকাসের ভিতরে বস্তু, আলো ফেলো, ছড়িয়ে দাও, তো আলো এই দিক থেকে একটা আলোক কেন্দ্র দিয়ে বার করো, সেটা এই দিক বরাবর, যেহেতু ফোকাসে ভিতরে আছে সুতরাং অসদি হবে, তো এখান থেকে গিয়ে এইদিকে, এখান থেকে গিয়ে এইদিকে, এরকম সব কটাকে মিলিত করে দাও কোনো একদিকে, তারা কোথাও একটা মিলিত হবে এইদিকে, এরকম একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়েছে, ছোট PQ। আবার প্রতিবিম্ব উল্টো হয়েছে, তুমি সমসৃষ্টিকারী প্রিজম ব্যবহার করতে পারো সোজা করে দেওয়ার জন্য। তো এটা PQ, প্রতিবিম্ব উল্টো হয়েছে। এর যে বিবর্ধন, তার প্রথমবার ইনফিনিটির জন্য একটা কিছু, তারপরে দ্বিতীয়বারে যেটা সিম্পল ফর্মুলা 1+d/f, সেই ফর্মুলা কাজে লাগাবে, একদম ফাইনাল যে বিবর্ধন বেরোবে সেটার মান m = FO/FE
ইন্টু FE/D প্লাস 1। এটা বাড়ির কাজ, নিজেরা ডেরিভেশন করবে, এটা আসে পরীক্ষায়। আর যদি এটা ডি ইনফিনিটি হয়ে যায় তাহলে এটা ইনফিনিটি হয়ে এটা আমরা 0 হয়ে যাবে, সেক্ষেত্রে শুধু 1 এইটাই পড়ে রইবে। যদি ডি ইনফিনিটি হয় তার মানে ইনফিনিটিতে ফোকাস তৈরি করেছো, এই দুটো ফোকাস সেম, এর ইনফিনিটি বলে ফোকাস আর এর ফোকাস বলে ইনফিনিটি। এই কেস যদি হয় তাহলে ডিটা ইনফিনিটি, চূড়ান্ত প্রতিবিম্ব স্পষ্ট দর্শনে করছো না, তুমি ইনফিনিটিতে করছো, তাহলে সামথিং বাই ইনফিনিটি দ্যাট ইজ 0 অ্যান্ড দেন 1 ইন্টু 0 মানে 1। তো এটা পড়ে রইবে কি m ইকুয়াল টু FO/FE। তাহলে এইটা থেকে এটা আমরা আসতে পারি। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছ যে বিবর্ধনটা, এটাও বুঝতে পারছো অনেক গুণ বিবর্ধন বাড়ানো যাবে আমাদের। পরিষ্কার করে দেখবো আমরা যে দূরবীক্ষণ যেগুলো হয়, ক্যাসাইন দূরবীক্ষণ বা নিউটনিয়ান টেলিস্কোপও হয়, মানে এটাতে রিফ্লেক্টিং টেলিস্কোপও হয় অনেক। রিফ্লেকশন যখন হয় তখনও তার প্রতিবিম্বের উজ্জ্বলতা অনেকটা ভালো থাকে। তো সেইভাবে আমরা সেটা দিয়ে করতে পারি, সেটা আমাদের সিলেবাসে একদমই নেই, একদমই যাবো না ওইদিকে। আর যে টেলিস্কোপগুলো যেগুলো ব্যবহার করা হয় এইগুলো বিবর্ধন যথেষ্ট বাড়ানো হয়, বহু দূরে আছে, বীক্ষণ কোণ খুবই কম, তো সেগুলোকে বাড়িয়ে দেখতে পারি। আমাদের চোখও একটা বীক্ষণ যন্ত্র। তো এটা m ইজিক্যাল টু FO/FE যেটা এটা, তো এইটা কি দেখতে পাচ্ছি FO, যেটা FO এটা যত বড় হবে, FO মানে এইটা যত বড় হবে আর FE যত কম হবে, এর ফোকাসটা যত কম হবে, ফোকাসটাকে যত কম রাখবে এটাকে, তাহলে এ তত বেশি দূরে যাবে আর তত বেশি বিবর্ধন হবে। জেনারেলি এটাকে এইভাবে ফিট করা হয়, এর মানটা কম রাখা হয়, এর মানটা বেশি রাখা হয়। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন অবজেক্টিভের ফোকাসটা কম রাখা হয়, এটা বড় রাখা হয়। এটা যদি অনেক দূরে হয় তাহলে ও তত গিয়ে বিবর্ধিত হবে, আর এখানে যত বিবর্ধন হবে এর তত আরও বিবর্ধন হবে, তাই না? তো শুধু তো এটা বড় রাখলেই হবে না, শুধু যদি তুমি এটা বড়ই করে দাও তাহলে এর তো চলেই যাবে ওর ঘাড়ে। আর এর ফোকাস যদি বড় হয়ে যায়, অনেক বড়, যদি এর ফোকাস ছোটো হতে হবে, ফর্মুলাতে তুমি দেখতেই পাচ্ছ এখান থেকে, তাই না? তো দুটোকে অ্যাডজাস্ট করে তুমি এই জায়গায় দুটোকে অ্যাডজাস্ট করে যত দূরে ফেলতে পারবে, যত ফোকাসটা কম হবে, সেই জায়গা থেকে বিবর্ধনটা বেশি পাবে। তো এখান থেকে ফর্মুলা দেবে, অঙ্ক দেবে, আর এই চ্যাপ্টার থেকে আর কিছু নেই, অঙ্ক করবে এবার জাস্ট। আর একটা জিনিস আছে, সেটা পরের চ্যাপ্টারে বলবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। এটা পরীক্ষার জন্য মানে 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে রিজলভিং পাওয়ার অফ দ্য টেলিস্কোপ। তো সেটা আমি আজকে বলবো না, কারণ ডিফ্রাকশনটা হোক তারপরে বলবো, ডিফ্রাকশনের পরে সেটা বলবো। তোমরা বইয়ে এটা দেখবে যে 14 কোশ্চেন নাম্বার 14 হর্সের, এটাতে দেখবে অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার ডেফিনেশন দেওয়া আছে, ওইটা একটু পড়ে নেবে সবাই। আর অঙ্কগুলো সবাই করবে এখান থেকে, যা অঙ্ক যা আটকাবে। এই চ্যাপ্টার থেকে প্রচুর অঙ্ক আছে, সময় সাপেক্ষ, কিন্তু আমি কোনো একদিন মিস করে গেলাম তার মানে নিজেও মিস করে গেলে সেটা নয়, বাড়িতে কিন্তু কন্টিনিউ করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। এই চ্যাপ্টারটা প্র্যাকটিসের ব্যাপার আছে। কতক্ষণ হলো রে দেখি এবার কমেন্টগুলো, কিছু কমেন্ট আছে কি কারোর, কে জানে, কিছু তো দেখাচ্ছেই না। একজনই বলেছে যে স্যার ভিডিও ঠিক আছে। আমার কাছে তো ঘড়িও নেই। 1 ঘন্টা 23 মিনিট, আচ্ছা, তাহলে তো অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আজকে 2 ঘন্টা লাগবে, কারণ যেহেতু একটা পুরো চ্যাপ্টার শেষ করব। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অন্য বছর যে এটা খুব ইম্পর্টেন্ট থাকে তা থাকে না, কারণ অপশান থাকে, কিন্তু এবছর আমি এখনও পর্যন্ত গ্যারেন্টি দিতে পারছি না যে এখান থেকে কোনো অপশান পাবে কি পাবে না। এরকম আমি বইয়ে একটু দেখিয়ে দিই যে কোনগুলো একটু পড়াশোনা করবে, কারণ আমাদের প্র্যাকটিসের জিনিস জাস্ট, শুধু বড় বড় ম্যাথামেটিক্স, নিউমেরিক, ছায়াপ্রকাশনী ফলো করবে এই বইটা। ছায়াপ্রকাশনী তো ভালোই দেওয়া আছে, খারাপ নেই। ব্যাস এই চোখের গঠন পঠন দেওয়া আছে এখান থেকে, চোখের অভিযোজন উপযোজন সংজ্ঞা পড়বে, এই দীর্ঘদৃষ্টি স্বল্প দৃষ্টি এইগুলো আছে সিলেবাসে, ছবি দেওয়া আছে। এগুলো পড়ার দরকার নেই, যেগুলো সিলেবাসে নেই, এই যে এখন অ্যাস্টিগম্যাটিজম সিলেবাসে নেই, এমনি দেখতে ইচ্ছা হলে নিজেরা পড়তে পারো। তো এই যে অঙ্কগুলো, এইগুলোর মধ্যে থেকে অঙ্ক দেবে পরীক্ষায়, যা অঙ্ক আছে সব করবে, এই অঙ্কগুলো সব করবে। তারপরে এটা সরল অনুবীক্ষণ যন্ত্র, এখান থেকে 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক দেখবে। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র,
কিছু স্পেশাল পয়েন্ট দেওয়া আছে এখানে, এগুলো পরীক্ষায় আসে, ছোট ছোট পয়েন্ট দিয়ে দেয়, কোথায় কোথায় ব্যবহার করা হয় এখানে লেখা আছে, যে গবেষণাগারে, ওই আমাদের রক্ত পরীক্ষার কাজে, এইসব জায়গাতে ব্যবহার করা হয়, তো সেগুলো দেখবে। তারপরে এই যে অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক এবছর আসবেই, 3 নম্বর একটা অঙ্ক দেবে এখান থেকে, হ্যাঁ এই অঙ্কগুলো দেবে। তারপরে এই নববীক্ষণ ইনফিনিটি থেকে আসছিল, প্রতিবিম্ব এর ফোকাসে, এরও যা ফোকাস, তো সেটা ইনফিনিটিতে যাচ্ছে, তো বিবর্ধন ক্যালকুলেশন করে দিয়েছে F0/FE। আর দ্বিতীয় কেস যেটা, সেটা হচ্ছে এর ফোকাসের ভিতরে রাখা হয়েছে, সেটা অনেক দূরে গিয়ে পড়ছে, মানে অনেক দূরে গিয়ে পড়বে না, ইনফিনিটি নয়, এটা ফাইনাইট ডিস্টেন্সে তৈরি হচ্ছে। এই যদি এফে হতো তাহলে আবার ইনফিনিটিতে হতো, তো সেই জায়গায় বিবর্ধনের ফর্মুলা এখানে করে দিয়েছে, একটা করে দিয়েছি মানে এটাও আর অসুবিধা হবে না। এখান থেকে এই যে নববীক্ষণের নলের দৈর্ঘ্য, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, এইখান থেকে কিছু ক্যালকুলেশন করা আছে। এই যে নলের দৈর্ঘ্যটা কী করা হয়, দুটো ফোকাসের যোগফল হিসেবে রাখা হয়, F0+FE = L, এইভাবে রাখা হয়। তো সেক্ষেত্রে একটা এলের কত এল ক্যালকুলেশন করে একটু বের করেছে, দেখবে অঙ্ক টঙ্ক আছে এখান থেকে। এটা সিলেবাসে নেই, এটা গ্র্যাজুয়েশনে আছে, রিফ্লেক্টিং টেলিস্কোপ, যেটা নিউটনিয়ান দূরবীক্ষণ, সিলেবাসে নেই, দরকার নেই, যেগুলো সিলেবাসে নেই পড়ার দরকার নেই। এই যে ক্যাসাইন দূরবীক্ষণ, যেটা নেই সিলেবাস, এগুলো এবার এইগুলো পড়বে, হর্সের যেগুলো জানার সেগুলো পড়বে, এখান থেকে পড়বে আলোক, এই যে বিশ্লেষণী ক্ষমতা, আপাতত দেখবে আমি পরে বুঝিয়ে দেবো এটা, আমাদের কী জানো ডিফ্রাকশন প্যাটার্ন পড়ার পরে এটা বলবো। এই যে এইগুলো পরীক্ষায় আসে, এই যে কার ব্যাস বড় রাখা হয়, নববীক্ষণ অভিনেত্রের ব্যাসের তুলনায় অভিলক্ষের ব্যাস কেন বেশি রাখা হয়, তো দেখবে ফোকাসের সাথে রিলেশন পেয়ে গেছি, তার সাথে কত কী পরিমাণ আলো এসে পড়বে সেটা ঠিক করবে এই ব্যাসটা, তো সেটা দেখে নেবে। তারপরে এই অঙ্কগুলো এনসিআরটি যেগুলো দেওয়া আছে, এনসিআরটির অঙ্ক সলভ করে দিয়েছে, সেগুলো দেখবে বেশ। তারপরে MCQ, এইবার এই যে হটসের আমাদের যে সেট 1-এর প্রবলেম, চোখের এই প্রবলেমগুলো থেকে পরীক্ষায় একটা প্রবলেম আসে, প্রতি বছরই দেয়, হয় MCQতে নইলে 1 নম্বর 2 নম্বর দেয়। এবার অনুবীক্ষণ যন্ত্রের কিছু প্রবলেম করবে 2-4টে, দূরবীক্ষণেরও তাই 2-4টে, সব করতে হবে আমি বলছি না, কিন্তু কিছুটা প্র্যাকটিস করে রাখবে। দৃষ্টির ত্রুটি, যে এই জায়গা থেকে কিছু দেখবে, অনুবীক্ষণ যন্ত্র কিছু দেখবে, দূরবীক্ষণ যন্ত্র টুকটাক কিছু দেখবে, যেগুলো সিলেবাস আছে, খুব কঠিন অঙ্ক জানার দরকার নেই। পরের দিন আমরা যে চ্যাপ্টারটা বসবো সেটা খুব ভাইটাল একটা চ্যাপ্টার, ইন্টারফারেন্স, আলোক তরঙ্গ ব্যতিচার, তো খুবই ভাইটাল চ্যাপ্টার, খুব কেয়ারফুলি শুনতে হবে। আজকে অনেকেই দেখলাম লাইভে কম আছো, কিন্তু এই চ্যাপ্টার যদি বই পড়ো কিছুই বোঝা যাবে না, প্রত্যেকটি কথা ভালো করে শুনতে হবে, আদারওয়াইজ এই থিওরি ব্যাখ্যা করা খুব টিপিক্যাল, মানে বই পড়ে তুমি কোনো আইডিয়া হয় বলে তোমার মনে হয় না। বেশ ঠিক আছে, ছেড়ে দিলাম আজকে, যদি কিছু অসুবিধা থাকে জিজ্ঞেস করবে সবাই।